গল্প আমার প্রেমিক ধ্রুব। লেখনীতে অবন্তিকা তৃপ্তি। তৃতীয় পর্ব। ধীরে ধীরে পথ পেরুচ্ছে অদিতি ধ্রুবর বাস। অদিতির পাশে ধ্রুব বসে মোবাইল দেখছে কথাটা ভুল অবশ্য। ওর স্থির দৃষ্টি ঘুরে ফিরে বারবার আটকে যাচ্ছিল অদিতির দিকে। অদিতি চুপ করে অস্বস্তি নিয়ে জানালার বাইরে চেয়ে আছে, ভুলেও ধ্রুবর দিকে তাকাচ্ছে না। ওর খোলা চুল উড়ে ধ্রুবর মুখের উপর ছড়িয়ে পড়ছিল বারবার। ধ্রুব হাত বাড়িয়ে অদিতির উড়ে আসা চুল মুখের উপর থেকে সরিয়ে দিয়ে কিছু বলবে ভাবল। অথচ হঠাৎ অদিতির মলিন বিমুগ্ধ মুখের দিকে চেয়েও যেন থমকে গেল। অদিতির চুল উড়ছে, বাতাসের ঝাপটায় ওড়না উড়ছে, অথচ ওর মধ্যে নিজেকে গোছানোর কোনো তাড়া নেই, অস্থিরতা নেই। ও জানালার দিকে অপলক চেয়ে আছে, মাঝে মধ্যে কি যেন চিন্তায় ডুবে যাচ্ছে। ধ্রুবর হঠাৎ কি হলো? সে ফোনটা নিয়ে আলগোছে বড্ড নিঃশব্দে অদিতির একটা ছবি ক্যামেরা দিয়ে তুলে নিল। তারপর আবার ক্যামেরা কোলের উপর রেখে দেখে যেতে লাগলো সামনে বসে থাকা মলিন অথচ সুন্দর মেয়েটির দিকে। বাস স্টেশনে পৌঁছাতে আরো 2 ঘন্টা। বাসের ঝাঁকুনিতে দুজনের অবস্থায় করুণ। অদিতির এসব রাস্তায় চলাফেরা করার অভ্যাস থাকলেও ধ্রুব এসবে নতুন। অদিতি কষ্ট পাবে দেখে ও এতক্ষণ চুপ করে সব সইছিল। এক পর্যায়ে বাস এমন জোরে ব্রেক কষল, অদিতি ছিটকে পড়ল সামনের সিটে। মাথাটায় ব্যথা পাবে, তার আগেই ধ্রুব দ্রুত হাত দিয়ে ধরে ফেলল ওকে। অদিতি নিজেকে ঠিক করে উঠে ভালোভাবে বসল। ধ্রুব ওর মাথা থেকে হাত সরিয়ে বলল, ঠিক আছো? অদিতি নিচু গলায় জবাব দিল, হু। ধ্রুবর পিঠ ব্যথা করছিল। ও সিটে হেলান দিতেই সিট পেছনের শিকে ঝুঁকে গেল। সঙ্গে সঙ্গে পেছনের লোকটা খেকিয়ে উঠল, এই মিয়া, সিট ঠিক করেন আপনের। আচমকা চেঁচিয়ে উঠায় ধ্রুব ভারী বিরক্ত হয়ে পেছনের দিকে উকি দিল। একটা মাঝবয়সী লোক বসে আছে, নিজের সিট পেছনে অনেকটাই হেলিয়ে রেখেছে। অথচ ধ্রুবর বেলায় চেঁচালো। ধ্রুবর দিকে এমনভাবে চেয়ে আছে যেন ধ্রুবকে এখানেই মাইর লাগাবে। ধ্রুব ওই চাউনি দেখে একটা রাগান্বিত দৃষ্টি ছুড়ল। হাতের শার্টের হাতা ফোল্ড করতে করতে লোকটাকে দেখে দাঁত খিচিয়ে বলল, কি বলছিলেন আপনি যেন? ধ্রুবর হাতের ম্যাসাল আর ওর চোখের রাগ দেখে হয়তোবা লোকটা ভয় পেয়েছে। অমনি মিনমিন করে অন্যদিকে চেয়ে বিড়বিড় করল, মাইয়া নিয়ে বাসে উঠে মস্তানি দেখাইতেছে। ধ্রুবর কানে কথাটা গেল। ওর রাগ এবার চিরিক দিয়ে মাথায় উঠে গেল। ও উঠে দাঁড়াতে চাইল, মাইয়া মানে কি বোঝাতে? লোকটা আচমকা ধ্রুবর এমন রূপে এবার ভয় পেয়ে সেটিয়ে গেল এক প্রকার। ধ্রুব তেরে উঠতে চাইলে ওর হাত দ্রুততার সঙ্গে চেপে ধরে অদিতি। ধ্রুব ওর হাতের দিকে একবার তাকিয়ে আবার অদিতির দিকে চায়। অদিতি চোখের ইশারায় ওকে থামতে বলছে। ধ্রুব ওই করুণ দৃষ্টি দেখে চোখ বুজে জোরে শ্বাস ছেড়ে আবার জায়গায় বসে গেল। অদিতি ধ্রুবর হাত ছেড়ে দিল। ওর মাথাটা নিচু করে আস্তে করে বলল, আমাদের গ্রামের লোক একটু অন্যরকম। ওরা এভাবে বলে, এটা নিয়ে মারামারি করে লাভ নেই। ধ্রুব রাগে কাঁপছিল। অদিতির সম্পর্কে বাজে বলাটাও একদমই নিতে পারেনি। নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে ধ্রুব অদিতির দিকে একটু ফিরে শাসিয়ে বলল, লোকটার বাড়ি তুমি আমায় চেনাবে, পরে দেখবো এটারে। অদিতির ঘুম পাচ্ছিল। ও বাসের সিটে মাথা হেলিয়ে ঘুমানোর চেষ্টা করল। এক পর্যায়ে ঘুমিয়েও গেল। ধ্রুব দেখে সেসব। অদিতির মাথা বারবার সিট থেকে হেলে পড়ে যাচ্ছিল। ধ্রুবর কি হচ্ছে আজ কে জানে। বারবার অদিতির দিকে চেয়ে থাকছে, ছুতে ইচ্ছে করছে, মেয়েটার এলোমেলো চুল গুছিয়ে দিতে ইচ্ছে করছে। অদিতি আজ প্রথমবার এতটা পাশে আছে বলেই কি আজ ওর চাওয়াগুলো বেপরোয়া হচ্ছে। ধ্রুব নিজেকে আশকারা দিল। ধীরে হাত বাড়িয়ে অদিতির মাথাটা নিজের কাঁধে হেলিয়ে দিল। ঘুমের ঘোরে অদিতি ধ্রুবর কাঁধে নাক গুজে দিল। এমনটা করার সাথে সাথে ধ্রুবর শ্বাস যেন আটকে এলো। ও ঢুক গিলে ঘাড় ঘুরিয়ে নিজের কাঁধের উপর পড়ে থাকা অদিতির দিকে তাকালো। অদিতি হুঁশে নেই। ধ্রুব ঢুক গিলে আবার সোজা হয়ে বসল। ওর লোম দাঁড়িয়ে যাচ্ছে। তারপর যখন অদিতি ঘুমের ঘোরে ওর বাহু জড়িয়ে ধরল, ধ্রুবর বুকের ধুকপুকানি যেন এবার লাগাম ছাড়ল। কোনো মেয়ে আজ অব্দি ওর এতটা কাছে কোনোদিন আসেনি। ধ্রুবর কাছে এই ছোঁয়া নতুন। ধ্রুব এবার ঢোক গিলে ওর কেমন একটা লাগছে। ও ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে অদিতির ঘুমন্ত মুখটার দিকে তাকালো। অদিতি যেন আজ বড্ড নিশ্চিন্ত।
ভীষণ আরাম করে ঘুমুচ্ছে। ধ্রুব মুগ্ধ হয়ে দেখে গেল পুরোটাক্ষণ। তারপর আলগোছে অদিতির মাথা সেভাবেই রেখে দিল নিজের কাঁধে পুরোটা রাস্তা। বাস লক্ষ্মীপুর পৌঁছেছে। ধ্রুব ঘুমিয়ে পড়েছিল অদিতির মাথায় নিজের মাথা হেলিয়ে। বাসের মধ্যে শোরগোল শুনে ওর ঘুম ভেঙে গেল। চোখ মুখ কুঁচকে দেখল আশেপাশটা। অদিতি ওর কাঁধে তখনও মাথা রেখে ঘুমুচ্ছে। ধ্রুব সোজা হলো, ওকে ডাকলো, অদিতি, গেট আপ। আমরা পৌঁছে গেছি। অদিতি একটা পুরুষ কণ্ঠের আওয়াজ ডাক শুনে নিভু নিভু চোখে তাকালো। ওর মুখ প্রায় ছুঁই ছুঁই ধ্রুবর মুখের সঙ্গে। ঘুমের রেশ কেটে পুরো ব্যাপারটা মাথায় আসতেই ছিটকে সরে গেল ও। দ্রুত ওড়না ঠিক করে অপ্রস্তুত গলায় বলতে চাইল, আমি কখন আপনার। ধ্রুব কি উত্তর দিবে? ও অদিতিকে টেনে এনেছে নিজের কাঁধে বললে উল্টোপাল্টা ভাবতে পারে। ধ্রুব কিছুটা দোনামোনা করে বলল, তুমি ঘুমের ঘোরে এসেছিলে, আমি আনিনি। অদিতি শুনল। উকি দিয়ে আশেপাশটা দেখল। সবাই ব্যাগ নিয়ে নেমে যাচ্ছে। ধ্রুব নিজের ব্যাগ গুছিয়ে শার্ট টেনে টুনে উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে মাথায় ক্যাপ পরে নিল। তারপর অদিতির ধ্রুব হাত বাড়িয়ে দিয়ে বলল, দাও। অদিতি কিছুটা অস্বস্তি নিয়ে তাকালো। ধ্রুব কি ওকে হাত ধরার জন্যে বলছে? অদিতি অস্বস্তি নিয়ে আশেপাশে তাকালো। এই বাসে অনেকেই হয়তো ওকে চিনতে পারে। অদিতি এবার কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, এসব কি করছেন? আমি হাত ধরতে পারবো না। গিভ মি ইয়োর ব্যাগ। অদিতির কথা শেষ হওয়ার আগেই ধ্রুব বিরক্ত হয়ে বলল। অদিতি এবার ভীষণ লজ্জায় পড়ে গেল। ও এসব কি ভাবছিল? অথচ ধ্রুবর মনে সেসব কিছুই ছিল না। অদিতি ওর ব্যাগ নিজেই হাতে নিয়ে উঠে দাঁড়ালো। বলল, আমি নিতে পারবো। আপনি আগে আগে যান প্লিজ, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। ধ্রুব অদিতির কথা শুনে আশেপাশে তাকালো। মানুষজনের ভিড় দেখে ও দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো। বলে অদিতির বিপদের কথা ভেবে মেনে নিয়ে সামনে এগিয়ে গেল। অদিতি ধ্রুবর থেকে দূরত্ব রেখে বাস থেকে নামল। ধ্রুব বাস থেকে নেমে হাত মুছড়ে স্ট্রেচিং করছিল। অদিতি সেটা দেখে নিচু গলায় বলল, রাস্তাটা ভালো না এদিকের। অনেকবার চেয়ারম্যানকে বলা হয়েছিল, লাভ হয়নি। ওর কথা শুনে ধ্রুব স্ট্রেচিং থামিয়ে সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। বলল, ডোন্ট ওরি, আপ, মোফাইন। অদিতি বোঝে, ধ্রুব কখনোই ওর অসুবিধা প্রকাশ করবে না অদিতির সামনে। ওরা দাঁড়িয়ে থাকে। ধ্রুব একটু পর বলল, তোমাকে নিতে কেউ আসেনি? অদিতি খুঁজছে আশেপাশে কাউকে। বলল, আবা আসবেন। ধ্রুব নিজেও তাকালো আশেপাশে। অদিতির বাবা দেখতে কেমন, সেটা ওরও জানা দরকার। লোকটার কিসের এত অহংকার? গৌরবের বাহাদুরি জানা লাগবে। হঠাৎ অদূরে নিজের বাবাকে দেখতে পেয়েই আটকে গেল অদিতি। ভয়ে ধ্রুবকে ধাক্কা দিয়ে নিজের থেকে কয়েক ইঞ্চি দূরে সরিয়ে দিয়ে বলল, সরে দাঁড়ান। আব্বা আসছেন। ধ্রুব আচমকা ধাক্কায় কয়েক পা পিছিয়ে অবাক চোখে অদিতির দিকে তাকালো। অদিতির চোখ মুখ ভয় আতঙ্ক। একবার বাবাকে দেখছে তো আরেকবার ধ্রুবর দিকে তাকাচ্ছে। পাঞ্জাবি গায়ে তোফাজ্জল মেয়ের দিকে এগিয়ে গেলেন। ধ্রুব তোফাজ্জলের সঙ্গে অদিতিকে দেখে বুঝতে পারল, এই সেই বিখ্যাত প্রেমের বিচারক। ও ভ্রু কুঁচকে চাইল। আগাগোড়া লক্ষ্য করতে থাকলো তোফাজ্জলকে। দেখেই মনে হচ্ছে ভীষণ রাগী এক মানুষ। ধ্রুব কিছুটা দূর থেকেই দেখছিল বাপ মেয়েকে। তোফাজ্জল মেয়ের ব্যাগ নিজের হাতে নিয়ে বললেন, পথে অসুবিধা হয়েছে। অদিতি আর চোখে ধ্রুবর দিকে চেয়ে, সঙ্গে সঙ্গেই চোখ ঘুরিয়ে তোফাজ্জলের দিকে চেয়ে জবাব দিল, না। তোফাজ্জল মেয়ের ব্যাগ নিয়ে নিলেন কাঁধে। গমগমে স্বরে বললেন, বাড়ি চলো। অদিতি বাবার পেছনে পেছনে এগিয়ে যাচ্ছে সামনে। স্টেশন ছাড়ার আগে একবার পেছনে ঘুরে মলিন চোখে ধ্রুবকে দেখল। ধ্রুব ভ্রু কুঁচকে ওর দিকে চেয়েছিল। দুজনের চোখে চোখ মিলল। একজনের চোখে ছিল প্রেমের ব্যর্থতা তো অন্যজনের চোখে চাপা রাগ। অদিতি মলিন চোখে চেয়ে আবার বাবার দিকে ফিরে হেঁটে গেল। অদিতি যেতেই ধ্রুব ক্যাপ খুলে ফেলল। ওর মাথায় চড়ে গেভে কিছু একটা। তোফাজ্জল অদিতির বাবা না হলে এতক্ষণে। ধ্রুব নিজের রাগ কন্ট্রোল করল। ও পরিকল্পনা মাফিক এগুচ্ছে। স্টেশন ছেড়ে ও হাতে ক্যামেরা নিয়ে ছবি তুলতে তুলতে চলে গেছে সোজা অদিতির বাড়ির সামনে। ছোটখাটো একটা ইটের তৈরি বাড়ি। বাড়ির সামনে ছোট একটা উঠোন। উঠোনে হরেক রকম শাকসবজি লাগানো হয়েছে। উঠোনের একপাশে একটা ছোট্ট পুকুর।
ধ্রুব বাড়ির বাইরে থেকেই সেসবের ছবি তুলল একটা। তখন তোফাজ্জল উঠোনে বসে পেপার পড়ছিলেন। একটা অচেনা ছেলেকে উনার বাড়ির সামনে ঘুরঘুর করতে দেখে তিনি ভ্রু কুঁচকে উঠে দাঁড়ালেন। বাড়ির ভেতর থেকে ডাকলেন, আই ছেলে, এদিকে আসো। ধ্রুব ক্যামেরা বন্ধ করে এগিয়ে গেল। তোফাজ্জলের সামনে দাঁড়াতেই তিনি ধ্রুবকে আগাগোড়া ভালোভাবে দেখে নিলেন। যুবক ছেলে, চোখে সানগ্লাস, পিঠে ঝুলানো বাদামি রঙের ব্যাগ। দেখে তো শহুরে ছেলে মনে হচ্ছে। তোফাজ্জল বললেন, কোথা থেকে আসছো তুমি? গ্রামে নতুন লাগছে। ধ্রুব সানগ্লাস খুলে শার্টে ঝুলিয়ে শান্ত স্বরে জবাব দিল, বরিশাল থেকে এসেছি। এই গ্রামে প্রজেক্টের কাজে। প্রজেক্ট? গ্রামে কিসের প্রজেক্ট? তোফাজ্জল নিজের স্বভাবতই সন্দেহ করলেন। ধ্রুবর কাছে মিথ্যা তৈরি করাই ছিল। ও নিজের ক্যামেরা দেখিয়ে বলল, আমি ফটোগ্রাফি করি। এই গ্রামে আমাকে আমার কোম্পানি থেকে পাঠিয়েছে শুটের জন্য। তোফাজ্জল ভ্রু বাঁকিয়ে হাত এগিয়ে বললেন, দেখি তোমার ক্যামেরা দাও তো, কি ছবি তুলো দেখি। ধ্রুব এবার কিছুটা থমকালো। ক্যামেরার প্রথম ছবিটাতেই অদিতি বাসে তুলেছিল ও। ধ্রুব তোফাজ্জলের দিকে ভ্রু কুঁচকে তাকালো। বোঝার চেষ্টা করল উনার মনের মতিগতি। বোঝা গেল, তোফাজ্জল ক্যামেরা নিয়েই ছাড়বেন। অন্য কেউ হলে হতবা ধ্রুব সোজা মুখের উপর মানা করে দিত। কিন্তু এখানে তোফাজ্জল দাঁড়িয়ে আছেন। উনার সঙ্গে ধ্রুবর প্রতিটা কথা, আচরণ সবকিছুর উপর নির্ভর করছে ধ্রুবর সঙ্গে অদিতির সম্পর্ক। ধ্রুব চুপচাপ ক্যামেরা এগিয়ে দিল। তোফাজ্জল মাত্র দুটো ছবি দেখলেন, বাকি আর ঘাটালেন না। ক্যামেরা ফিরিয়ে দিলেন। ধ্রুব যেন হাঁফ ছেড়ে বাঁচল। তোফাজ্জল বললেন, গ্রামে কার বাড়িতে থাকবে? ধ্রুবর কাছে জবাব তৈরি ছিল, এখনো ডিসাইড করিনি। কাজ সবে শুরু হয়েছে। এখানে কোনো হোটেল পাওয়া যাবে। ওদের কথা বলার ফাঁকে অদিতি চুলে গামছা পেঁচিয়ে উঠানে এসেছে কাপড় মেলে দিতে। ধ্রুবকে ওর বাবার সঙ্গে কথা বলতে দেখে অদিতি সেখানেই থমকে গেল। ধ্রুবরও তখন চোখ গেল অদিতির দিকে। ভেজা মুখ, গামছা প্যাঁচানো চুল, ওই মুখের উপর লেপ্টে থাকা ভিজে বেবি হেয়ারগুলো, আর হাতে বালতি। অদিতিকে লাগছিল পাক্কা গৃহিণী। শুধু শাড়িটাই মিসিং। ধ্রুব মুগ্ধ হয়ে দেখে যেতেই লাগলো ওই গোলগাল মুখের সৌন্দর্যটুকু। তোফাজ্জল ধ্রুবর দিকে চেয়ে বললেন, গ্রামে হোটেল খুঁজতে এসেছো? জীবনে গ্রাম দেখনি। ধ্রুব তাৎক্ষণিক ধ্যান ভেঙে গেল। ও দ্রুত চোখ সরিয়ে ফেলল অদিতির থেকে। গলা কেশে তাকালো তোফাজ্জলের দিকে। অদিতিও দ্রুত কাপড়ের বালতি উঠোনে রেখেই দৌড়ে আবার ভেতরে চলে গেল। অথচ ভেতরে গেলেও পর্দার ফাঁক গলিয়ে দেখতে লাগলো ধ্রুবকে। ধ্রুবকে এভাবে বাবার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওর হাত পা কাঁপছে রীতিমতো। ওখানে কি হচ্ছে কে জানে। বলা যায় না। এই ছেলে আদৌ কি বুঝতে পারবে অদিতির সমস্যাগুলো, ওর ভয়গুলো? জাগুয়ার ছেলে, যে কখনো কারো ধার ধারেনি, সে আজ তোফাজ্জলের কাটছাট কথা আদৌ সহ্য করবে কিনা কে জানে। অদিতি পর্দার আড়ালে মুখ লুকিয়ে দেখতে থাকলো শুধু। ধ্রুব তোফাজ্জলের কথা জবাব দিল, শহরে বড় হয়েছি আমি। গ্রাম সম্পর্কে এক্সাক্টলি তেমন ধারণা নেই। যদি থাকার জায়গা না থাকে তবে রাতটা আজকে স্টেশনেই কাটিয়ে দিতে হবে মেবি। তোফাজ্জল ভাবলেন, একটা শহরের ছেলে স্টেশনে রাত কাটালে এটা গ্রামেরই বদনাম। উনার মেহমানদারির বদনাম। তাই তিনি পড়ে বললেন, স্টেশন কোনো থাকার জায়গা না। আমার বাংলো বাড়িতে থাকতে পারো কদিন। যদি আমার প্রস্তাব ভালো না লাগে, তবে রাতের বাস ধরে বাড়ি চলে যাও। ধ্রুবর চোখমুখ শান্ত। অথচ ভেতরে ভেতরে সে এসবই আশা করেছিল। সবকিছু প্ল্যানমাফিক চলছে। ও কাঁধের ব্যাগের ফিতে ধরে বলল, আমার প্রবলেম নেই। খাবার আমি এখানেই কোনো রেস্টুরেন্টে খেয়ে নেব। রেস্টুরেন্ট? তোফাজ্জল ভ্রু কুঁচকালেন। ধ্রুব এবার কিছুটা হতাশ হয়ে বলল, গ্রামে হোটেল থাকে না, কিন্তু ছোট ধাবা থাকে শুনেছি। এখানে কি সেটাও নেই? তোফাজ্জল ধ্রুবর কথাবার্তা শুনে বুঝতে পারলেন এই ছেলে জীবনেও গ্রাম দেখেনি। উনি ভ্রু কুঁচকে বললেন, এখানে ধাবা নেই। ছোট ছোট দোকান আছে, যেখানে শুধু চা পাওয়া যায়। চা খেয়ে জীবন চললে চাই খেতে পারো, না হলে আমার এখানে খাবার খাওয়া যাবে। ধ্রুব মনে মনে হাসে। এই লোক ভারী অদ্ভুত। হেল্প করছেন, অথচ কথার মধ্যে কোনো নরম ভাব নেই। সবকিছুর মধ্যে একটা রাগীঘাট তারা ভাব। ভালো হয়েছে। জামাই শ্বশুর ভালো জমবে,
দুজনের রাগী তুঙ্গে থাকে সব সময়, এবং দুজনেই ঘাড়তারা। ওদের দুজনের জিন ধ্রুবদিতির বাদশাও পেয়ে গেলেও পেয়ে যেতে পারে। ধ্রুব বলল, থ্যাঙ্কস। আপনি চাইলে এসবের জন্যে আমি পে করতে পারি আপনাকে। তোফাজ্জল এবার মহা বিরক্ত হলেন। বললেন, টাকা পয়সার হিসেব দেখানোর দরকার নেই। যাও গোসল করে খেতে আসো। পুকুর ওপাশে আছে। ঘরে গোসলের জন্য আলাদা ব্যবস্থা নেই। ধ্রুব পুকুরটার দিকে একবার চেয়ে তারপর তোফাজ্জলের দিকে তাকালো। জবাব দিল, ওকে। তোফাজ্জল আর কথা বাড়ালেন না। পরপর চেয়ার থেকে পেপার নিয়ে হেঁটে নিজের ঘরে ঢুকে গেলেন। তাকে ঘরের দিকে আসতে দেখে অদিতি দ্রুত পর্দার আড়াল থেকে সরে গেল। তোফাজ্জল দেখার আগেই দ্রুত নিজের ঘরে ঢুকে গেল। ধ্রুব ওর বাড়িতেই থাকবে, অদিতির মন কু ডাকছে। ধ্রুবর ব্যাপারে বাবা জানলে সবার সামনে ওকে অপমান করবেন। ও এসব সহ্য করতে পারবে না একদমই। কেলেঙ্কারি ঘটবে দুজনের মধ্যেই। দুজনেরই যা অসম্ভব রাগ। ধ্রুব হাতে টাওয়াল নিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবল। শহুরে জীবন থেকে এতটা দূরে এসে গ্রামের পুকুরে গোসল, ব্যাপারটা তার জন্য নতুন অভিজ্ঞতা। গায়ে শুধুমাত্র প্যান্ট রেখে পুকুরে নেমে পড়ল। সাঁতার কেটে ডুব দিয়ে উঠল। গোসল শেষে ভিজে গায়ে শার্ট প্যান্ট পরে নিল। বাড়িতে থাকলে হয়তো খালি গায়েই প্যান্ট পরেই বের হয়ে যেত বাথরুম থেকে। কিন্তু এটা আরেকজনের বাড়ি। অনেকেই হাঁটচলা করে উঠোনে। তাছাড়া অদিতি আছে। ধ্রুব ওকে অপ্রস্তুত করতে চায় না। ধ্রুব টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বাড়ির দিকে যেতে গিয়ে হঠাৎ ও থমকে দাঁড়ালো। অদিতি উঠানে দাঁড়িয়ে কাপড় মেলে দিচ্ছে। ধ্রুবকে দেখেই অদিতির হাত কাঁপা শুরু হয়ে গেছে। ও আশেপাশে তাকালো। কেউ কি দেখে নিচ্ছে? ধ্রুব ভেজা গামছা দিয়ে মাথা মুছতে মুছতে ওর কাছে এগিয়ে গেল। অদিতি তাকে দেখে চোখ নামিয়ে নিল। বলল, কেউ দেখবে। ভেতরে যান প্লিজ। ধ্রুব আশেপাশে তাকালো। কেউ নেই আশেপাশে। তোফাজ্জল বাইরে গেছেন। ধ্রুব অদিতির দিকে ঝুঁকে এসে আশপাশটা সতর্ক চোখে চেয়ে দেখতে দেখতে বলল, তোমার বাবা আসলেই বড্ড কড়া। তুমি সত্যি তোমার বাবার মেয়ে তো? ধ্রুব এবার অদিতির দিকে মাথাটা নিচু করে তাকালো। ফিসফিস করে বলল, ডাউট হচ্ছে আমার। অদিতি ভ্রু কুঁচকে ধ্রুবর দিকে মাথা তুলে তাকালো। ধ্রুব ওর দিকে আর একবারেও তাকালো না। যা বলার বলা শেষে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে সেভাবেই বাড়ির সোজা সামনের বাংলোতে ঢুকে গেল। অদিতি কিছুক্ষণ সেভাবেই চেয়ে হঠাৎ করে হেসে ফেলল। ধ্রুব ওর আশেপাশে থাকছে। ব্যাপারটা ওকে হয়তো আনন্দই দিচ্ছে। দুপুরে তখন গোসল করে এসে ধ্রুব মাত্রই রুমে এসেছে। ছোট একটা রুম। রুমের এক পাশে একটা পড়ার টেবিল, অন্য পাশে দুজনের জন্য একটি বেড। বেডের পাশে একটি ছোট টেবিল, যেখানে পানির কলস আর গ্লাস রাখা। ধ্রুব কখনোই এত ছোট রুমে থাকতে অভ্যস্ত নয়। বোঝাই যাচ্ছে, ওকে এখানে যতটুকু যত্ন করা দরকার সেটুকুই করা হবে। এক্ষুনি জামাই আদর চাওয়াটা ধ্রুবর বোকামি। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল বিছানার দিকে। সারাদিনের জার্নিতে ধ্রুবর পুরো শরীর ব্যথা হয়ে গেছে। তার মধ্যে রাস্তার দুরবস্থা যেন আরেক বিপদ। পুরো শরীরের হাড্ডিমাংস একদম এক করে ছেড়েছে। ধ্রুব ময়লা শার্ট খুলে পাল্টাচ্ছিল। চেয়ারের উপর টি শার্ট রাখা ছিল। খালি গায়ে ওদিকে যাওয়ার সময় হুট করে ঘরের দরজা খুলে গেল। ধ্রুব টি শার্ট হাতে পেছনে ফিরে চাইল। অদিতি এসেছে। বারবার পেছনের দিকে দেখে। ভীতস্বতন্ত্র মুখটা ঘোমটার আড়ালে ঢেকে চোরের মতো ঘরে ঢুকে পড়ল। ধ্রুব টি শার্ট হাতে দেখছিল অদিতিকে। ও বলল, তুমি এখানে? কেউ দেখে নিলে? অদিতি মুখ থেকে ঘোমটা সরিয়ে ফেলল। তারপর দুজনেই একে অপরের দিকে তাকালো। অদিতি ধ্রুবকে খালি গায়ে এই প্রথম দেখামাত্রই ওর চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তেই। দ্রুত ও মুখ চেপে পেছনে ঘুরে গেল। অদিতিকে পেছনে ঘুরতে দেখে ধ্রুব নিজের শরীরের দিকে একবার চেয়ে দেখল, সে খালি গায়ে, শুধু প্যান্ট পরা। অদিতি অপ্রস্তুত হয়ে পড়েছে। ধ্রুব সেটা বুঝে দ্রুত তাড়াহুড়ো করে টি শার্ট গায়ে দিতে লাগলো। অদিতির বুক কাঁপছে। এমন পরিস্থিতিতে সে জীবনে প্রথমবার পড়েছে। কোনো পরপুরুষকে এভাবে ও দেখেনি আজ অবধি। অদিতি চোখ খিচে ফেলেছে দ্রুতই। ধ্রুব টি শার্ট পরতে পরতে কাঁচুমাচু গলায় বলতে লাগলো, নক করে আসা উচিত ছিল, আই গেজ। অদিতি পেছনে ফিরে থাকা অবস্থায় অপ্রস্তুত গলায় বলল, সরি, আমি বুঝি।
ধ্রুবর টি শার্ট পরা শেষ। ও কথা মাঝপথে থামিয়ে বলল, ন্যাকামি না করে পেছনে ঘুরো। আমি টি শার্ট পরে নিয়েছি। অদিতি ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো, কিন্তু লজ্জায় মুখ তুলে ধ্রুবর দিকে তাকাতে পারল না। অন্যদিকে চেয়ে আছে দেখে ধ্রুব বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলল, কি বলতে এসেছিলে? অদিতি এবার তাকালো ধ্রুবর দিকে। ধ্রুবর রুমটা একবার দেখে নিল। এমন একটা স্যাঁতস্যাঁতে ঘরে ধ্রুব থাকছে শুধুমাত্র ওর জন্যে। অদিতিকে ব্যাপারটা অপরাধবোধে ফেলে দিচ্ছে বারবার। অদিতি কথা তুলল। বড্ড অনুনয় করে বলল, ধ্রুব, আপনি এসবে অভ্যস্ত নন। কেন এমন করছেন? চলে যান। কিচ্ছু হবে না এসবে। ধ্রুব শুনে অদিতির দিকে পিঠ দিয়ে আছে ও। অদিতির ওসব কথা পাত্তা না দিয়ে ব্যাগ থেকে প্যান্ট বের করতে করতে উদাস ভঙ্গিতে বলল, তুমি এখন এই চোরের মতো আমার ঘরে এসব বলতে এসেছো? অদিতি লজ্জা পেয়ে ওর না ঠিক করে ধ্রুবর পিঠের দিকে তাকালো। ধ্রুব প্যান্ট হাতে ওর দিকে ফিরে তাকালো। ওর চোখ ভীষণ শান্ত স্বাভাবিক। অদিতি ওই চোখের দিকে চেয়ে এবার কাতর কণ্ঠে বলল, আপনি চলে যান, ধ্রুব। আপনার সঙ্গে সামনে কি হবে, সেটা ভেবেই আমি দিশেহারা হয়ে যাচ্ছি। এসব এত সহজ নয়। ধ্রুব এবার বিরক্ত হলো। বলল, তুমি আমাকে বারবার চলে যেতে বলছো, অথচ তুমি নিজেও চাও না আমি এখান থেকে তোমাকে না নিয়ে চলে যাই। সব সময় মুখে এক, মনে এক তোমার। আপ মরিয়েলি টায়ার্ড নাও। অদিতি। অদিতির গলা ক্যাপে উঠল। ও ধ্রুবর চোখে চোখ রেখে কেন মিথ্যা বলতে পারে না? কেন ধ্রুব সব সময় ওর মুখে না বলা কথা বুঝে ফেলে? অদিতি অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে আবারও মিথ্যা বলল, আপনি ভুল ভাবছেন। আমি মন থেকেই চাই আপনি চলে যান। ধ্রুব মাথাটা কাত করে তাচ্ছিল্যের হাসি হাসল। পরপর ভেজা কাপড় বিছানাতে ছুঁড়ে ফেলে রেখে এগিয়ে আসতে লাগলো অদিতির দিকে। ও অনেকটাই কাছে আসতেই অদিতি ওর দিকে চেয়ে পিছু হাটে গেল। অপ্রস্তুত ভঙ্গিতে ধ্রুবর দিকে তাকালো ও। ধ্রুব মাথাটা ঝুঁকে ওর চোখে চোখ রেখে খেয়ে বলল, আবারও মিথ্যা? বারবার যে এত মিথ্যা বলো, তুমি হাঁপিয়ে যাও না তোফাজ্জল হায়াতের মেয়ে? অদিতি চোখ নামিয়ে ফেলল। আবারও ধরা পড়ে গেছে। ধ্রুব ওকে ঘাটালো না। ওর মনের উপর জোর দেখালো না। বরং বড্ড শান্তনরম গলায় বোঝালো, আমাকে নিয়ে এত চিন্তা না করে নিজের জন্য করো। ভরদুপুরে এক নওজোয়ান ছেলের ঘরে একা একা এসেছো। তোমার প্রেম বিরোধী বাবা জানলে তো? ধ্রুব গলায় হাত দিয়ে মেরে ফেলার ভঙ্গি করল। অদিতি ভ্রু কুঁচকে তাকালো। ধ্রুবর মজা করা ওর একটুও ভালো লাগেনি। ধ্রুব অদিতির নাকের ডগায় তাজা তাজা রাগ দেখে মৃদু হেসে ওর নাকে আলতোভাবে আঙুল ছুঁয়ে বলল, ডোন্ট ওরি, আই উইল বি ফাইন। অদিতি নাকে হাত চেপে ধরল। নাকটা যেন লাল হয়ে গেছে ওর। ধ্রুব নিজের মতো করেই দরজা খুলে বেরিয়ে গেল। সে বাইরে যেতেই অদিতি দ্রুত ঘোমটা টেনে মাথা ও মুখ ঢেকে নিল। নিচে নেমে একবার দেখে নিল কেউ আছে কিনা। কেউ নেই দেখে এক দৌড়ে ঘরের ভেতর ঢুকে গেল। দুপুরে সবাই খেতে বসেছে। ধ্রুবর পাশে বসেছে অদিতির ছোট ভাই ইফাজ। তোফাজ্জল সাহেব ছেলের মাছের কাটা বেছে দিচ্ছেন। ধ্রুব খেতে বসে খাবারের আইটেম দেখে কিছুটা বিরক্ত হলো। সবজির আধিক্য শুধু। একটা মাছের তরকারি আছে। অথচ ধ্রুব মাছ পছন্দ করে না। ও মুখ কুঁচকে ফেলেছিল। পরপর স্বাভাবিক মুখভঙ্গি করে খেতে বসল। ধ্রুব সবজি পাতে তুলবে, তার আগেই অদিতির মা ফাহিমা ভুনা মাংসের একটা বাটি রান্নাঘর থেকে এনে ধ্রুবকে দিলেন। ধ্রুবর হাতে সবজির চামচ। ও অবাক হয়ে ফাহিমার দিকে তাকিয়ে আছে। ফাহিমা হেসে বললেন, তুমি শহর থেকে এসেছো, এই সবজি মাছ হয়তো তেমন খেতে পারবে না। এটা নাও। আমার বড় মেয়ে বানিয়েছে। বড় মেয়ে? মানে তো অদিতি। ধ্রুব বাটির দিকে তাকিয়ে হঠাৎ আরো এক দফা ওই মেয়েটার প্রেমে পড়ল। ইচ্ছে করছিল তখন ছুটে গিয়ে ওই মুগ্ধ মেয়েটাকে জড়িয়ে ধরতে। ও নিজের অনুভূতির দাবানল সামনে ফাহিমার দিকে চেয়ে মুচকি হেসে বলল, থ্যাংক ইউ আন্টি। ধ্রুব মাংস দিয়ে খেতে খেতে বারবার অদিতির কথা মনে করছিল। অদিতি লক্ষ্য করেছে সব। ও জানে ধ্রুব এসব খেতে অভ্যস্ত নয়। তাই নিজের হাতে মাংস রান্না করেছে। ধ্রুবর হৃদয় প্রশান্তিতে ভরে উঠল। তোফাজ্জল সবার আগে খাওয়া শেষ করে উঠে গেলে ইফাজ বাবার যাওয়ার দিকে চেয়ে হাঁফ ছাড়ল। সঙ্গে সঙ্গে ধ্রুবর বাহুর শার্ট চেপে ধরে বলল, ভাইয়া, তোমার নাকি ক্যামেরা আছে? ধ্রুব খাওয়া থামিয়ে ইফাজের দিকে তাকালো।
বলল, হ্যাঁ, আমি ফটোগ্রাফি করি। ইফাজ চোরের ন্যায় আশপাশটা সতর্ক চোখে দেখে নিয়ে ধ্রুবর কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে। আমি তোমাকে একদম বিরক্ত করব না। শুধু তোমার ছবি তোলা দেখব। ধ্রুব ইফাজের বাচ্চা বাচ্চা কথা শুনে মাথা নাড়ল। মৃদু কণ্ঠে বলল, ঠিক আছে, নেব। আগে খাওয়া শেষ করো। ইফাজ খুশিতে ঝটপট খাওয়া শেষ করতে লাগল। ধ্রুব গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছিল। ইফাজ পাশ দিয়ে খুশিতে দুলতে দুলতে হাঁটছিল। ধ্রুব ক্যামেরা হাতে ছোটখাটো ছবি তুলছিল। ধ্রুব ফোকাস করছিল ক্যামেরা। ইফাজ তখন ধ্রুবর আঙ্গুল চেপে ধরে বলল, ভাইয়া, ছবিগুলো দেখি না একটু। ধ্রুব মানা করল না। নিচের দিকে ঝুঁকে এসে ইফাজের বরাবর হয়ে ওকে সব ছবি দেখালো। ইফাজ ছবি দেখজটে দেখতে ধ্রুবর দিকে তাকালো। ও একটু দোনামোনা করছে। ধ্রুব হয়তো সেটা বুঝতে পারল। ও ইফাজের বাচ্চা বাচ্চা মুখের দিকে চেয়ে জিজ্ঞেস করল, ছবি তুলতে চাও তুমি? ইফাজের খুশি দেখে কে ও লাফিয়ে উঠে বলল, হ্যাঁ, হ্যাঁ। ধ্রুব ইফাজের চুল এলোমেলো করে দিয়ে ক্যামেরা ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, তুলো। ইফাজ হাসি মুখে ক্যামেরা হাতে নিল, কিন্তু ছবি তোলার বেলায় তার মন খারাপ হয়ে গেল। ও তো শিখেনি কিভাবে ক্যামেরা ব্যবহার করে। ধ্রুব ইফাজকে ক্যামেরা হাতে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু উঁচিয়ে বলল, কি, ছবি তুলবে না? ইফাজ ক্যামেরা ফিরিয়ে দিল। মন খারাপ করে বলল, আমি ক্যামেরা চালাতেই জানি না। যদি নষ্ট করে ফেলি। ধ্রুব শোনে, এই হায়াত পরিবারের ছেলেমেয়েগুলো একটু বেশিই ভদ্রসভ্য। অথচ জামাই পাবে চূড়ান্ত উগ্র, অসভ্য কাউকে। তোফাজ্জল হায়াতের ভাগ্যের উপর হঠাৎ করেই বড্ড আফসোস হলো ধ্রুবর। ধ্রুব ইফাজের দিকে চেয়ে নরম কণ্ঠে বলল, আসো, আমি শেখাই। ধ্রুব রাস্তায় হাঁটু গেড়ে বসে ইফাজের সমান হলো। পেছনে থেকে ওর হাত ধরে, দুটো হাত ক্যামেরায় ছুল। ইফাজের হাতে হাত ধরে তারপর কিভাবে ক্যামেরা চালাতে হয় সেটা শেখাতে লাগলো। ইফাজ খুব মনোযোগ দিয়ে দেখছিল ধ্রুবর শেখানো। ধ্রুব শেখানো শেষ করতেই ইফাজ নিজে নিজেই একটা ছবি তুলল। ছবিটা ছিল একটা গরুর গাড়ির, যা বেশ ভালোই এসেছে। নিজের তোলা ছবি দেখে ইফাজ খুশি হয়ে লাফিয়ে উঠল। বলল, ভাইয়া, দেখো ছবিটা সুন্দর না? ধ্রুব দেখে। ছবিটা ততটা স্পষ্ট আসেনি, কিন্তু ইফাজের খুশি দেখে ধ্রুব শান্ত স্বরে বলল, জোস ছবি তুলেছ তুমি। আরো তুলবে? ইফাজ উচ্ছ্বসিত গলায় বলল, হ্যাঁ, আরো তুলব। ধ্রুব মানা করল না। ওরও ভালো লাগছিল ইফাজের পাগলামিগুলো। ও ইফাজের দিকে চেয়ে আশকারা দেখিয়ে মৃদু হেসে বলল, যত ইচ্ছা তুলো। আজকের দিনের জন্য এই ক্যামেরা তোমার। ইফাজ অবাক হয়ে বলল, সত্যি? তোমার ফিল্ম শেষ হয়ে যাবে না তো? ধ্রুব হাসি মুখে জবাব দিল, আমার কাছে আরো আছে। তুমি ছবি তুলতে থাকো। ইফাজ এটা শুনে খুশিতে নাচতে নাচতে যা দেখছে সেটারই ছবি তুলতে লাগলো। ইফাজ ছবি তুলে তুলে ধ্রুবকে দেখাচ্ছে। ধ্রুব তার পাশে হাঁটছিল, মাঝে মধ্যে ইফাজকে টুকটাক নতুন কিছু শিখিয়েও দিচ্ছিল। একসময় ধ্রুবর হঠাৎই মনে হলো। সে হাঁটতে হাঁটতে ইফাজকে জিজ্ঞেস করল, ইফাজ, তোমার বাবা বলছিলেন আজ তোমাদের বাড়িতে মেহমান আসবে। কে আসবে জানো? মিথ্যা কথা। তোফাজ্জল এমন কোনো কথাই বলেননি ধ্রুবকে। কিন্তু ধ্রুব ইফাজের মুখ থেকে কথা টেনে বের করার জন্যে কথা তুলেছে। ইফাজ এক চোখ বন্ধ করে। ডান চোখ দিয়ে ক্যামেরার লেন্স দেখতে দেখতে জবাব দিল, আজ না। আগামীকাল আসবে ওরা। ধ্রুব যেন এবার সুযোগ হাতে পেল। অভ্রু কুঁচকে ফেলল। জিজ্ঞেস করল, ওরা কারা জানো তুমি? ইফাজ ছবি তুলতে তুলতে বলল, আপুকে ছেলেপক্ষ দেখতে আসবে। কথাটা শুনেই ধ্রুবর চোয়াল মুহূর্তেই শক্ত হয়ে গেল। ও হাত মুষ্টিবদ্ধ করে ফেলে নিজেকে সামলালো। গলার স্বর যথাসম্ভব নরম রেখে প্রশ্ন করে গেল, ছেলে কি করে? ইফাজ নিজের মতো করেই জবাব দিল, দুলাভাই তো ঢাকায় চাকরি করে। মা বলছিলেন উনি একটা কাপড়ের ফ্যাক্টরির ম্যানেজার। দুলাভাই শব্দটা শুনে ধ্রুবর মুষ্টি শক্ত হয়ে গেল। তার উপর তার প্রতিদ্বন্দ্বী কিনা একজন ম্যানেজার। অথচ সে কিনা একটা ম্যানেজারের জন্যে মাথায় ৮০ কেজি ওজনের জেলাসি পুষে রেখেছে। এমন শত ম্যানেজার ধ্রুবর আশেপাশে ঘুরঘুর করে। ধ্রুব রেগে ইফাজের হাত থেকে ক্যামেরা নিয়ে গেল। ইফাজ ক্যামেরা খুইয়ে অবাক হয়ে ধ্রুবর দিকে চেয়ে রইল। মন খারাপ নিয়ে বলল, আর ছবি তুলব না।
তুমি তো বলেছিলে আজ সারাদিন ক্যামেরাটা আমার। ধ্রুব হাসার চেষ্টা করে ক্যামেরা নিজের হাতে রেখে বলল, এটা আমার ক্যামেরা, বাট আমি এটা তোমাকে দেব যখনই তুমি চাইবে, কিন্তু ওয়ান কন্ডিশন। ইফাজের মলিন মুখে হাসি ফুটল। সে ধ্রুবর শার্ট ধরে টান দিয়ে বলল, বলো না কি শর্ত। ধ্রুব ক্যামেরা ওর কাঁধে ঝুলিয়ে হাঁটু গেড়ে ইফাজের মুখোমুখি বসল। ইফাজের চুল এলোমেলো করে দিয়ে বলতে লাগলো, আজ থেকে তুমি আমার শালা। যখনই আমরা দুজন একা থাকবো, তুমি আমাকে দুলাভাই বলে ডাকবে। ইফাজের চোখে কথা শুনে চড়কগাছ হয়ে গেল। ও বড় বড় চোখ করে অবাক হয়ে বলল, কিন্তু তুমি তো আপুকে বিয়ে করনি, তোমাকে কেন দুলাভাই ডাকবো? ধ্রুব বিরক্ত হলো। ছোট প্যাকেটে বড় ধামাকা এই পুচকে ছেলে। বাপের মতোই শেয়ানা ভীষণ। ধ্রুব একটু ভেবে নিল। পরপর মুচকি হেসে বোঝাতে লাগলো আবুল তাবুল, আমার বিয়ে হচ্ছে না, পাত্রী পাচ্ছি না বিয়ে করার জন্যে, কিন্তু আমার একটা শালা পাওয়ার ভীষণ শখ, যে আমাকে দুলাভাই বলে ডাকবে। বউ নেই, তাই শালাও পাচ্ছি না। তোমাকে আমার ভালো লেগেছে, আজ থেকে তুমি আমার শালা। ঠিক আছে। ইফাজের চোখ টলমল করে উঠল। ধ্রুবর দুঃখভরা কাহিনী শুনে ওর চোখ ভিজে এলো। ও দুঃখী ধ্রুবকে সান্ত্বনা দিতে ওকে হঠাৎ জড়িয়ে ধরল। ধ্রুব ভ্যাবাচাকা খেয়ে গেল। ও তবুও এক হাত তুলে ইফাজের পিঠে রেখে বুলালো। ইফাজ নাক টেনে বলল, আর কষ্ট পেও না, তুমি আজ থেকে আমার দুলাভাই। ধ্রুব ইফাজের বাচ্চামো। ওর সরলতা দেখে হেসে ফেলল শব্দ করে। ইফাজ মুখ উঠালো ধ্রুবর কাঁধ থেকে। ধ্রুবর হাসি ওর ইমোশনকে অপমান করে ফেলেছে। ধ্রুব হাসতে হাসতে ইফাজের চুল এলোমেলো করে দিয়ে বলল, আমাদের শালা দুলাভাই জুটি জোশ হবে। শালাবাবু। ধ্রুব এখনো হাসছে। ইফাজ মুখটা ফুলিয়ে ওর হাসি দেখছে। তার অযথা হাসি ইফাজকে এবার বিরক্ত করতে লাগলো। ইফাজ দুহাত কোমরে রেখে নাক ফুলিয়ে বলল, তুমি হাসছো কেন? ধ্রুব হাসি থামিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। ইফাজের হাত ধরে ওকে টেনে ওর ছোটমোটো শরীরটা নিজের সঙ্গে মিশিয়ে নিতে নিতে বলল, আমার বোঝা হয়ে গেছে কেন ও এত সরল। তোমরা তোমাদের মায়ের জিন পেয়ে গেছো। বাট আই লাভ ইট। ইফাজ ধ্রুবর কাঁধে মুখ গুজে শুধু শুনে যাচ্ছিল কথাগুলো। অথচ এসব কথার মানেও এক বিন্দুও বুঝেনি। ইফাজ আর ধ্রুব হাঁটছে। ইফাজের হাতে ক্যামেরা। ও ছবি তুলছে। ধ্রুব হাঁটতে হাঁটতে বলল, ইফাজ, তোমার আপুকে যে ছেলে দেখতে আসবে, সে কি ধরনের মানুষ? ইফাজ ক্যামেরায় তোলা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অন্যমনস্ক গলায় বলল, দুল। সঙ্গে সঙ্গে ধ্রুব তাকালো ইফাজের দিকে। ইফাজ চমকে উঠে। ও ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। এখন আবার যদি ধ্রুব ওর হাত থেকে ক্যামেরা নিয়ে যায়। ইফাজ দ্রুত জিভ কেটে বলল, সরি সরি, ওই ভাইয়ার নাম ফারদিন হোসেন, আব্বুর বন্ধুর ছেলে। ধ্রুব শান্ত হলো। ছেলের বুদ্ধি আছে যথেষ্ট। ধ্রুব এবার মোক্ষম কথাটাই তুলে ফেলল, ইফাজ, তোমার একটা সাহায্য দরকার আমার। করবে? ইফাজ ছবি তোলা বাদ দিয়ে অবাক চোখে তাকালো ধ্রুবের দিকে। ধ্রুব ইফাজের চাউনি দেখে আগেভাগেই সাবধান হয়ে লোভনীয় অফার তুলল দ্রুতই, সাহায্য করলে তুমি যা চাইবে তা পাবে, এমনকি এই ক্যামেরাও, ফর লাইফ টাইম। ইফাজের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে খুশিতে লাফিয়ে উঠে বলল, কি কাজ দুলাভাই? ধ্রুব আর ইফাজ সারা দুপুর ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। বাড়ি ফেরার কিছুটা পথ আসতেই তারা দেখে এক জায়গায় মানুষের অনেক ভিড় জমে আছে। গ্রামের মানুষজনও সেদিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ইফাজের মনে শঙ্কা। ও ভয় পেয়ে ধ্রুবর এক আঙুল চেপে ধরল। ধ্রুব ইফাজের ধরে থাকা আঙ্গুলের দিকে একবার চেয়ে ভ্রু কুঁচকে সামনের দিকে তাকালো। গ্রামের মানুষ হইচই করছিল কিছু একটা নিয়ে। ধ্রুব এগিয়ে গিয়ে ঘটনাটি দেখতে চাইল। কিন্তু মাঝপথে ইফাজ ধ্রুবর আঙ্গুল ধরে আটকে ফেলে বলল, দুলাভাই, যেও না। যদি আমরা ফেঁসে যাই। ধ্রুব ইফাজের কথায় কান দিল না। সামনের ভিড়ের দিকে চেয়ে ভ্রু কুঁচকে শুধু বলল, কিছু হবে না। আসো আমার সঙ্গে। ইফাজ ধ্রুবর আঙুল ছেড়ে হাত চেপে ধরল ভয়। ওরা এগিয়ে গেল। সেখানে পৌঁছানোর পর দেখতে পেল একটি ছেলেমেয়েকে ঘিরে সবাই ভিড় জমিয়েছে। গ্রামের মানুষ ছেলেমেয়েটির দিকে ঘৃণা ও অবজ্ঞার চোখে তাকিয়ে আছে। সবাই একটা বিষয় নিয়ে ভীষণ চিৎকার চেঁচামেচি করছে। ছেলেটির মুখে মাস্ক ছিল, যা খুলে ফেলা হয়েছে।
মেয়েটির বোরকার উপর নিকাব পরা। ধ্রুব আশপাশের কথা শোনার পর বুঝল এই দুজন এই গ্রামে প্রেম করতে গিয়ে ধরা পড়েছে। গ্রামের লোকের এদের নিয়ে চূড়ান্ত কঠোর সমালোচনা দেখে ধ্রুব হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ও যা শুনেছে তা নিজের চোখে দেখতে পেয়ে সে বিস্মিত। ও কেন যেন স্পষ্ট ওই ছেলের জায়গায় নিজেকে দেখতে পাচ্ছে, আর মেয়েটির জায়গায় অদিতি। গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নিয়েছে ছেলে মেয়েটিকে কঠোর শাস্তি দিতে হবে। পবিত্র গ্রামের মাটি অপবিত্র করার সাহস দেখানোর জন্য তারা দায়ী। তোফাজ্জল হায়াতকে খবর দেওয়া হয়েছে। তার বাড়িতে আজ বিচারের আসর বসবে। ধ্রুব তাদের এই আচরণ দেখে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। এসব কি হচ্ছে? প্রেম করলেই এমন শাস্তি দিতে হবে? ধ্রুব কিছু বলার চেষ্টা করল। আপনারা ঠান্ডা হন প্লিজ। সামান্য প্রেমই তো করেছে, এখানে প্রবলেম কি? চারপাশের উত্তেজনা ধ্রুবর কথা শুনে আচমকা স্তব্ধ হয়ে গেছে। ইফাজ ধ্রুবর আঙুল চেপে ধরল ভয়। তার দুলাভাই এসব বলেছেটা কি? গ্রামের লোক ধ্রুবকে আগাগোড়া দেখছে। এই শহুরে ছেলে গ্রামে কোথায় এসেছে? ধ্রুব ওদের বাঁকা চোখে তাকানোকে পাত্তাই দিল না। নিজের মতো করে বলে গেল, আপনাদের মনে হচ্ছে না যে আপনারা বেশি করছেন? ছেলে মেয়ে অ্যাডাল্ট, নিজেদের মর্জিমতো প্রেম করেছে। হোয়াটস রং উইথ দ্যাট? ইফাজের মাথায় পড়ে বাজ। ও আশেপাশের লোকের অবাক দৃষ্টি। ওদের কারো কারো রূঢ় দৃষ্টি দেখে ভয় পেয়ে ধ্রুবর টি শার্ট টেনে ধরে, ভাইয়া চলো এখান থেকে চলে যাই। আব্বা শুনলে আমাদের মেরে ফেলবে। চলো না। ইফাজ বারবার ধ্রুবকে টানছিল। ধ্রুব যায় না। ও তখনও স্থির ভঙ্গিতে সেভাবেই দাঁড়িয়ে থাকে। ও শুনতে চায় গ্রামে এসব হচ্ছেটা কি। ওর ভ্রু কুঁচকানো। এ পর্যায়ে একজন মধ্যবয়স্ক লোক ধ্রুবর কাঁধে ধাক্কা দিয়ে শাসিয়ে উঠে, আই ছেলে, গ্রামের মুরব্বীদের সিদ্ধান্তের উপরে কথা বলার সাহস হয় কেমনে তোমার? ধ্রুব সেই ধাক্কায় পিছিয়ে যায়। বুকের দিকে একবার চেয়ে পরপর শান্ত চোখে ওই লোকটাকে দেখে শুধু এটুকু বলল, গায়ে হাত দিবেন না। ওই মধ্যবয়স্ক লোক তবুও এগিয়ে যায় ধ্রুবর দিকে। ধ্রুব পেছাতে থাকে। ওর রাগ ধীরে ধীরে বাড়ছে। যে কোনো মুহূর্তে ঘুষি পড়তে পারে। ওই লোক ধ্রুবর বুকে ধাক্কা দিতে দিতে বলল, প্রেমের পক্ষে থাকো, আল্লাহর বিরোধিতা করো। সাহস কম না তোমার? ধ্রুব পেছাতে থাকে। ধ্রুবর আঙুল চেপে ইফাজও পেছায়। এক পর্যায়ে ধ্রুব থামে, আর পেছায় না। ওই লোক এবার চূড়ান্ত খারাপ কথাটা বলে ফেলে, গ্রামের কোনো ছেড়িরে পছন্দ হয়েছে? নিজের রাস্তা ক্লিয়ার করতেস নাকি? ব্যাস। ধ্রুবর রাগ এবার তুঙ্গে উঠে যায়। ও রক্তলাল চোখে চেয়ে হাত উঁচিয়ে ঘুষি বসাতে উদ্যত হল। ইফাজ ভয় ধ্রুবর আঙ্গুল ছেড়ে দুহাতে চোখ চেপে ধরল। তবে ধ্রুবকে আটকে দিল অন্য একজন বৃদ্ধ। ধ্রুবর হাত চেপে ধরতেই ধ্রুব চেঁচিয়ে উঠল, ছাড়ুন আমাকে। ব্যাডার কত বড় সাহস! কাকে নিয়ে কি বলছে? আমি অদ। ধ্রুব থমকে উঠে থেমে গেল হঠাৎ। কি বলতে যাচ্ছিল ও? ধ্রুব ঠান্ডা হয়ে যায় একদম। হাত নামিয়ে গায়ের টি শার্টের ময়লা ঝাড়তে ঝাড়তে ভ্রু কুঁচকে সামনে থাকা লোকটার দিকে চায়। মধ্যবয়স্ক ওই লোকটার চোখে উপহাসের হাসি। ধ্রুব চোখ উল্টে ফেলে। হতাশ ও। নিজেকে সামলাচ্ছে ও অদিতির জন্যে। অথচ এরা ওকে ভালো থাকতেই দিচ্ছে না। এসবের পর ইফাজ ধ্রুবকে টেনে নিতে লাগলো বাড়ির দিকে। ধ্রুব ইফাজের সঙ্গে হাঁটছিল ঠিকই, কিন্তু বারবার পেছনে তাকিয়ে তাকিয়ে দেখছিল গ্রামের মানুষদের উন্মত্ত আচরণ। বাড়ি পৌঁছানোর পর দেখতে পেল তোফাজ্জল হায়াতের উঠোনে বিচার সভা বসার জন্য চেয়ার টেবিল সাজানো হয়েছে। ফাহিমা তখন চুলায় চা বসিয়েছেন। ইফাজ বাড়ি ঢুকতে না ঢুকতেই তাকে কাজে লাগিয়ে দেওয়া হলো। হঠাৎ ধ্রুবের দৃষ্টি গেল এক কোণে চেয়ার হাতে দাঁড়ানো অদিতির দিকে। ধ্রুব তাকিয়েই রইল। ওর চোখ অদ্ভুতভাবে ভীষণ শান্ত ছিল। অদিতির চোখে মুখে নীরবতা। ধ্রুব চেয়েছিল। অদিতি দীর্ঘশ্বাস ফেলে উঠোনে চেয়ার রেখে ভেতরে চলে গেল। এর মধ্যেই তোফাজ্জল হায়াতের উঠোনে লোকজনে গিজগিজ করতে লাগল। গণ্যমান্য লোকেরা চেয়ারে বসেছেন। কেউ দাঁড়িয়ে, কেউ বসে আছে। মাঝখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে সেই ছেলে মেয়েটিকে। জনই অবিরাম কাঁদছে। ছেলেটির বাবা মা লজ্জায় মাথা নত করে আছে। মেয়েটির বাবা গাছ ধরে দাঁড়িয়ে আছেন, চোখে পানি। যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবেন। বিচার শুরু হলো। ধ্রুব একপাশে দাঁড়িয়ে আছে।
অদূরে জানালার পর্দার ফাঁকে অদিতির অর্ধেক মুখটুকু দেখা যাচ্ছে। তোফাজ্জল হায়াত বিচারে এলেন। সবাই জায়গা ছাড়ল উনার জন্যে। তোফাজ্জল সকলের মধ্যমণি হয়ে চেয়ারে পায়ের উপর পা তুলে বসলেন। তার চোখে ছিল শীতল দৃষ্টি। গ্রামের লোকজন জানালো, সাব, এদের ধানক্ষেতের পাশে অশ্লীল কাজ করতে দেখা গেছে। সঙ্গে সঙ্গে ছেলেটি প্রতিবাদ করে বলল, আমরা কোনো অশ্লীল কাজ করিনি, আমরা শুধু দেখা করছিলাম। তোফাজ্জল হাত তুলে ছেলেটিকে থামিয়ে দিলেন। ছেলেটি হাত রেখে থেমে গেল। তোফাজ্জল তারপর ছেলেটির পরিবারের দিকে তাকিয়ে বললেন, আপনারা কিছু বলবেন? ছেলের বাবা কাঁদতে কাঁদতে বললেন, আপনি যা সিদ্ধান্ত নেন, নিন। ওকে আমি আজ থেকে গ্রামবাসীর সামান্য ত্যায্য করলাম। ছেলেটি হতবাক হয়ে চিৎকার করে উঠল, আবা। ছেলের চিৎকারে মুষড়ে পড়লেন উনি। কিন্তু একঘরে করে দেবার ভয়ে শাসিয়ে উঠলেন, চুপ। তোর মা মরার পর আমি তোকে কত কষ্টে বড় করেছি যাতে তুই বড় হলে রঙ্গলীলা করতে পারো সেই জন্যে। শালা জানোয়ার। ছেলের চোখ বুজে ফেলেছ। বাবার মুখে নিজেকে নিয়ে ঘেন্না ওর রুহ অবধি কাঁপিয়ে তুলেছে যেন। তোফাজ্জল ওসব দেখেন না। উনি মেয়ের পরিবারকে জিজ্ঞেস করলেন, আপনাদের কিছু বলার আছে? মেয়েটির পরিবারও একই সুরে কথা বলে। মেয়েটির বাবা কান্নায় ভেঙে পড়ে বললেন, আমার মেয়েকে আমি ত্যায্য করলাম। আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই মাইনা নেব। মেয়েটি এবার শব্দ করে ফুপিয়ে কেঁদে ফেলল। ছেলে হয়তো মেয়ের কান্না শুনে অপরাধবোধে ভুগে ও এবার আর কোনো উপায় না পেয়ে সোজা তোফাজ্জল হায়াতের পায়ে পড়ে গেল। তোফাজ্জল ওইভাবেই বসে নড়লেন না জায়গা থেকে। ছেলে পায়ে হাত দিয়ে কাঁদতে লাগলো, চাচা, আমি ওকে বিয়ে করে ফেলব। আমাদের সম্পর্ক আমি হালাল করে দিব। প্লিজ, তবুও এত বড় শাস্তি দেবেন না আমাদের। তোফাজ্জল হায়াত পা সরিয়ে ফেললেন। ছেলেটা মুখ থুবড়ে মাটিতে পড়লে মেয়েটা হন্তদন্ত হয়ে এগিয়ে যেতে চাইলে তাকে আটকে ফেলা হলো। ছেলেটা চোখ মুছে উঠে দাঁড়ালো। তোফাজ্জল কঠোর কণ্ঠে বললেন, প্রেম করার আগে এই প্রস্তাব দিলে আমরা মেনে নিতাম। হারাম কাজ করার আগে কেন হালাল করার কথা মাথায় এলো না? ধ্রুব শুনতে থাকে। ছেলেটি বিষণ্ণ গলায় বলল, ওর পরিবার মানবে না। আমি বেকার তাই। তাছাড়া আমি ভয় পেয়েছিলাম, তাই আপনাদের কাছে যেতে পারিনি। তোফাজ্জল হায়াত বললেন, আমি তোমাকে চাকরি দিতাম, তুমি আমার কাছে কেন আসনি? ছেলেটি উত্তর দিল, আমি ভয় পেয়েছিলাম, চাচা। আপনি প্রেমের এত ঘোর বিরোধী। যদি কিছু করে ফেলতেন। তোফাজ্জল আশপাশে তাকিয়ে সবার জবাব নেওয়ার জন্যে বললেন, আমি এই গ্রামে কাউকে সৎপথে সাহায্য করতে অস্বীকার করেছি আজ অবধি। কেউ কি কখনো আমার কাছে আসতে ভয় পেয়েছ? গ্রামের লোকেরা একে অন্যের দিকে তাকালো। শেষমেশ সবাই মাথা নেড়ে তোফাজ্জলের অবদানের কথা এক বাক্যে স্বীকার করল। তোফাজ্জল এবার ছেলেটার দিকে তাকালেন। বললেন, হারাম তো হারামি। এবার অন্যদের সঙ্গে যা ঘটেছে, তোমাদের সঙ্গেও তাই ঘটবে। এ কথায় যেন পুরো উঠোনে হইচই লেগে গেল। ছেলেটি এবার নিজেই কেঁদে ফেলল। তোফাজ্জল হায়াত উঠে দাঁড়ালেন। সবার উদ্দেশ্যে বললেন, ওদের এখনই বিয়ে দেওয়া হবে। কাজী আনা হোক। তারপর তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাবে। যেহেতু তোমাদের বাবা মা তোমাদের ত্যায্য করেছেন, তাই তাদের একঘরে করা হবে না। তবে যদি তাদের সঙ্গে তোমাদের পরিবারের কোনো যোগাযোগ প্রমাণিত হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছেলেমেয়ের বাবারা সবাই হতবুদ্ধি হয়ে তোফাজ্জলের দিকে তাকিয়ে রইল। ওদের হৃদয় থমকে গেছে যেন। মুহূর্তেই কোলাহল শুরু হয়ে গেল। তোফাজ্জল নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলেন। হঠাৎ পেছনে থেকে সেই ছেলেটি চিৎকার করে ডেকে উঠল, হায়াত সাব, দাঁড়ান। ছেলেটির চিৎকারে তোফাজ্জল থামলেন। পেছনে ফিরে গম্ভীরশান্ত দৃষ্টিতে ছেলেটিকে দেখলেন। সঙ্গে উপলব্ধি করলেন ওর চোখের হিংস্রতা, প্রতিশোধপরায়ণতা। ছেলেটি এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো ওনার। তার চোখে ছিল অদ্ভুত এক ভাষা। সে তার ভেজা চোখ দুটো তোফাজ্জলের চোখে রেখে বলল, আপনি এত প্রেম বিরোধী, লোকের ভালোবাসার উপর আঙ্গুল তোলেন। যদি কোনোদিন আপনার ছেলে মেয়ে প্রেম করে, তখন কি করবেন? তখন কেমন বিচার করবেন? ধ্রুব থমকে তাকিয়ে রইল। ওর নিঃশ্বাস আটকে গেছে। তোফাজ্জলের জবাব শোনার জন্যে ওর ভেতরে ছটফট। তোফাজ্জল গ্রামবাসীর দিকে তাকালেন। সবার চোখে এক অদ্ভুত কৌতূহল। তোফাজ্জল গভীর শ্বাস নিলেন। দু মুহূর্তে না ভেবে
বলে ফেললেন, সেদিন আমি নিজের হাতে আমার মেয়েকে খুন করব। ধ্রুব বিস্মিত হয়ে তাকালো তোফাজ্জলের দিকে। ওর হৃদয়ে তখন টগবগিয়ে রক্ত ছুটছে। ধ্রুব যেন নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিল না। একজন বাবা এমন কথা কিভাবে বলতে পারে? ধ্রুব অবাক হতভম্ব চোখে জানালার দিকে তাকায়। অদিতির চোখটুকু আজ শান্তস্থির। ও এস জানতি। ওর জন্যে এসব কথা আজ নতুন নয়। ধ্রুব তাকাতেই অদিতি চোখ নামিয়ে ফেলল। ধ্রুব বোঝে আজ অদিতির কিছুই বলার নেই। তোফাজ্জল ছেলেটার চোখ থেকে চোখ সরিয়ে গ্রামের সবার উদ্দেশ্যে বললেন, আগামীকাল আমার মেয়েকে আমার পছন্দ করা ছেলের বাড়ি থেকে দেখতে আসবে। আপনাদের নিমন্ত্রণ রইল। আসবেন। ধ্রুব হাত মুষ্টিবদ্ধ করে। চুপচাপ শুধু শুনে যায়। তোফাজ্জল তারপর ছেলের কঠিন চোখের দিকে চেয়ে থেকে বললেন, মেয়ে ছেলে মানুষ করতে জানতে হয়। আমি দোয়া করি তুমি যেন ভালো বাবা হও। এ কথা বলে তোফাজ্জল নিজের ঘরের ভেতর চলে গেলেন। ছেলেটিকে ঘিরে ধরে গ্রামের লোকেরা শাসাতে লাগল। কেউ বলল, তুই এভাবে কথা বললি কেন? হায়াত সাহেবের সঙ্গে এভাবে কথা বলতে তোর সাহস হলো কি করে? ছেলেটি চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখ ভ্রুকুঞ্চিত। সে তোফাজ্জলের ঘরের দিকে তাকিয়েই রইল। ধ্রুব শুধু ওই ছেলেটাকে দেখতে থাকে, যার মধ্যে ও নিজের প্রতিচ্ছবি দেখতে পারছে। বিচার কাজ শেষ হয়েছে। ধ্রুব ঘরে এসে ঠাস করে দরজা বন্ধ করে বিছানায় গিয়ে বসেছে। রীতিমতো ফুঁসছে ও। মন যেন অসংখ্য শব্দ আর প্রশ্নের ভারে চিৎকার করে উঠতে চাইছে। সারাদিনের ঘটনা মাথায় ঘুরপাক খাচ্ছিল। গ্রামবাসীর হিংস্র চাহনি, ছেলেটার অসহায় আকুতি, আর তোফাজ্জল হায়াতের কাঠিন্য, সবকিছুই যেন ওর বুকের ভেতর একটা ভারী পাথরের মতো চেপে বসেছে। ধ্রুবর সবকিছু অসহ্য লাগছে। ও জুতো পায়ে বিছানায় লম্বালম্বি শুয়ে পড়ল। সারারাত চোখের পাতা এক মুহূর্তের জন্য বন্ধ হচ্ছিল না। বারবার বারবার মনে পড়ছিল ছেলেটার শেষ প্রশ্ন, যদি আপনার মেয়ে প্রেম করে, সেদিন কি করবেন? আর তোফাজ্জল হায়াতের সেই জবাব, নিজের হাতে খুন করব। ধ্রুব অন্ধকার ঘরের সিলিংয়ের দিকে চেয়ে থাকে। একসময় অতিষ্ঠ হয়ে আবার উঠে বসে পড়ে। বাতি জ্বালিয়ে মাথাটা নিচু করে চুপচাপ বসে থাকে। একসময় সেটাতেও শান্তি না মিললে যথে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। চাঁদের আলোয় গ্রামের কাঁচা রাস্তা, উঠোনের মাটি, আর দূরের নদীর ঢেউগুলো জ্বলজ্বল করছিল। কিন্তু ধ্রুবর চোখে সেই আলো ধরা পড়ছিল না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল ছেলেটার কান্না, মেয়েটার ভীত মুখ, আর তোফাজ্জল হায়াতের কঠিন মুখটা। ওই ছেলেটা ধ্রুব হতে পারত। মেয়েটা অদিতি হতে পারত। ধ্রুব ওই ছেলেটার জায়গায় নিজেকে বসিয়ে ভেতরে ভেতরে ফুঁসে উঠল। জানালার গ্রিলে হাত এসে চেপে ধরে কল লাগালো কাউকে। ওপাশ থেকে কল রিসিভ হলে ধ্রুব হিসহিসিয়ে বলল, লক্ষ্মীপুর গ্রাম। ছেলে ঢাকার ম্যানেজার। খোঁজ নাও। আপাতত এটাই করো বলদ। এর পরবর্তী কাজ আমি জানিয়ে দেব। সকাল সকাল তোফাজ্জল তৈরি হচ্ছেন বাজারে যেতে। ধ্রুব তখন ঘুমাচ্ছিল। সারারাত অস্থিরভাবে এদিক ওদিক পায়চারি করে সে অনেক কিছু ভেবেছে। সঙ্গে ইমনের সঙ্গেও আলোচনা করেছে। এসব করতে করতে ভোররাতে চোখ লেগেছে। হঠাৎ ঘুমের মধ্যে ধ্রুবর অ্যালার্ম বেজে উঠল। জীবনেও অ্যালার্ম শুনে ঘুম থেকে না ওঠা ধ্রুব এবারেও ভ্রুটু কুঁচকে মহাবিরক্ত হয়ে হাত দিয়ে মোবাইলের অ্যালার্ম বন্ধ করে ফেলল। তারপর আবার আরেক ঘুম। হঠাৎ করে ফ্যানটাও বন্ধ হয়ে গেল। গরমে ধ্রুব অসহ্যভাবে চোখ খুলে ফেলল। বুঝল কারেন্ট চলে গেছে। রেগেমেগে এলোমেলোভাবে হেলে দুলে চোখ ঘষতে ঘষতে ধ্রুব ঘুম থেকে উঠে বসল। চোখ উল্টে সিলিং ফ্যানের দিকে চেয়ে গালি দিয়ে বসল, বালের কারেন্ট। ধ্রুব ফোন হাতে নিল। ফোনের টাইম দেখতেই তার চোখ কপালে উঠল। শিট শিট। ও দ্রুত বিছানা থেকে উঠে উদম গায়ে শার্ট খুঁজতে লাগল। আজ তাকে পরিকল্পনামাফিক কাজ করতে হবে। ধ্রুব দৌড়ে ড্রয়ারে শার্ট খুঁজছে। আর অপর হাতে ঘড়ি কবজিতে লাগাচ্ছে। আজ তার পুরোদিন অভিনয় করতে হবে। বখাটে উগ্র ধ্রুব থেকে হতে হবে ডিসেন্ট শান্ত ইনোসেন্ট ধ্রুব। এসব মাথায় আগে কখনো আসেনি। গতকাল ইমন একটা বুদ্ধি দিয়েছে। ধ্রুব ফলো করতে চায়নি। কিন্তু ইমন বলেছে জোর দিয়ে, এটা করা জরুরি। প্ল্যানের অর্ধেক এটা। তাই না চাইলেও এসব করতে রাজি হয়েছে ধ্রুব। আপাতত ধ্রুবর কাছে অপশনাল প্ল্যান নেই। তাই এটাই শাহ ভরসা।
রেডি হয়ে ভাঙা আয়নার সামনে দাঁড়ালো ধ্রুব। নিজেকে ঘুরে ঘুরে দেখে। হঠাৎ ঠোঁট উল্টে নিজেই নিজের কাঁধে থাপ্পড় দিয়ে বলল, গুড জব। ধ্রুব ইয়ামিন। তারপর চুল ঠিক করে বেরিয়ে এল মেহমানদের ঘর থেকে। নিচে নামতেই তার চোখ গেল, দুজন কাজের মহিলা বাড়িঘর পরিষ্কার করছে। ধ্রুব সেটা দেখে কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে রইল। একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর বড় বড় পা ফেলে হেঁটে গেল বড় ঘরে। তোফাজ্জল তখন সবে খেতে বসেছেন। পাশেই বাজারের ব্যাগ এনে রেখেছেন ফাহিমা। ধ্রুব যেতেই তোফাজ্জল তাকালেন তার দিকে। গম্ভীর স্বরে চেয়ার ইশারা করে বললেন, খেতে বসো। ধ্রুব তোফাজ্জলের থেকে বেশ দূরের চেয়ারে গিয়ে খেতে বসল। তোফাজ্জল খেতে খেতে ফাহিমাকে জিজ্ঞেস করলেন, ইফাজ কোথায়? ফাহিমা তোফাজ্জলের পাতে আটার রুটি তুলে দিতে দিতে উত্তর দিলেন, ঘুমোচ্ছে। তোফাজ্জল শুনে রেগে গেলেন। রুটি ছেঁড়া বাদ দিয়ে কঠোর স্বরে বলে উঠলেন, আজ বাড়িতে মেহমান আসবে। আর তোমার ছেলে ঘুমোচ্ছে। ডেকে তুলো ওকে। আমার সঙ্গে বাজারে যাবে। ফাহিমা কিছুটা অনুরোধ করে বললেন, সবে ফজর হয়েছে। এখন ঘুম থেকে উঠা। তোফাজ্জল কিছু বলবেন তার আগেই ধ্রুব খাবার খাওয়া থামিয়ে বলল, আঙ্কেল, আপনি চাইলে আমি যেতে পারি আপনার সঙ্গে। তোফাজ্জলের ভ্রু কুঁচকে গেল মুহূর্তেই। জিজ্ঞেস করলেন, তুমি বাড়ির মেহমান হয়ে যাবে আমার সঙ্গে? ধ্রুব নিজেকে নম্র দেখানোর চেষ্টা করে বলল, আপনি আন্টি আমার জন্যে এত করছেন। মো গ্রেটফুল ফর দিস। তাই যাবার আগে কিছুটা শোধ করে দিতে চাইছি বলতে পারেন। ফাহিমা তো গদগদ হয়ে গেলেন ধ্রুবর এমন নম্র ব্যবহারে। তোফাজ্জল না করবেন ভেবেছিলেন। উনি চুপচাপ ধ্রুবর কথা পাশ কাটিয়ে গেলেন। ধ্রুব সেটা দেখে আবারও বলল, বাজার করা আমি তেমন পারি না। আপনার কাছ থেকে শিখতে চাইছিলাম। তোফাজ্জল এবার আর না করলেন না। খেতে খেতে বললেন, আচ্ছা যেও। রাজি করিয়েই অবশেষে ধ্রুব থামল। তোফাজ্জল ধ্রুবকে নিয়েই বাজারে গেলেন। বাজারে সবাই ধ্রুব তোফাজ্জলকে দেখে বারবার তাকাচ্ছিল। একজন তো জিজ্ঞেস করেই ফেলল, হায়াত সাব, মেয়ের জামাই নাকি? তোফাজ্জল অপ্রস্তুত হয়ে গেলেন। ধ্রুব মনে মনে হাসে। তোফাজ্জল আর চোখে ধ্রুবকে দেখলে ও দ্রুত এমন একটা ভাব করল যে জীবনেও ধ্রুব এমন আজব কথা শুনেওনি। তোফাজ্জল গলা পরিষ্কার করে উত্তর দিলেন, না, বাড়ির অতিথি। বলে আবার হাঁটা ধরলেন। ধ্রুব তোফাজ্জলকে পাশাপাশি হাঁটার সময় একদম জামাই শ্বশুর লাগছিল। শহুরে জামাই। তার গ্রাম্য গম্ভীর শ্বশুর। দারুণ মানিয়েছিল ওদের। তাই বোধহয় ওরা বাজারে যেতে যেতেই কয়েকবার একই প্রশ্নের সম্মুখীন হয়েছে। ধ্রুব তো এতে ভীষণ মজা নিচ্ছে। অথচ মুখ করে রেখেছে চূড়ান্ত গম্ভীর নিষ্পাপ। তোফাজ্জল এসব বারবার দেখে অস্বস্তিতে কাঠ হয়ে গেলেন। কিছুটা গম্ভীরভাবে ধ্রুবকে বললেন, একটু দূরে থেকে হাঁটো আমার থেকে। ধ্রুব না বোঝার ভান করে বলল, কেন আঙ্কেল? তোফাজ্জল জবাব দিলেন না। বরং নিজেই ধ্রুবকে ফেলে আগে আগে হাঁটা ধরলেন। ধ্রুব পেছন পেছন হাঁটছে। তার ঠোঁটে অদ্ভুত মশকরা খেলা করছে। ফেরার পথে ধ্রুব নিজে থেকে তোফাজ্জলের হাতে থাকা সব বাজারের ব্যাগ নিয়ে নিল নিজের হাতে। তোফাজ্জল মানা করতে চাইলেন। তখন ধ্রুব বলে ফেলল, সমস্যা নেই আঙ্কেল। আপনি বয়স্ক লোক হয়ে এসব ক্যারি করার দরকার নেই। আমি সাহায্য করি না। তোফাজ্জল আর না করলেন না। ধ্রুব ইতিমধ্যেই তোফাজ্জলের মন কিছুটা জয় করে ফেলেছে। উনি বারবার ধ্রুবকে দেখছিলেন। ছেলেটা এত ভালো। ধ্রুব যখন বাজার করে বাড়ি ঢুকেছে, তোফাজ্জল তখন গোসল করতে পুকুরে নেমেছেন। ধ্রুব বাজার নিয়ে ডাকলো বাড়ির বাইরে, আন্টি, বাজার। ফাহিমা আসার আগেই চোখে পড়ল অদিতিকে। তার মাথায় ঘোমটা টানা। চোখটা অদ্ভুতভাবে শান্ত আজ। ধ্রুবর দিকে অদিতি সেভাবেই চেয়ে এগিয়ে এলো। ধ্রুব অদিতির ওই চোখ দেখে অনেক কিছু বুঝে গেল। ধ্রুব অদিতির দিকে চেয়ে ভীষণ স্বাভাবিকভাবে ওর দিকে ব্যাগ এগিয়ে দিল। অদিতি ব্যাগ নিল না। বরং চাপা গলায় এটুকু বলে উঠল, আমার বিয়েতে আপনার আনন্দ দেখে ভালো লাগছে আমার। ধ্রুব চোখ তুলে দেখল অদিতিকে। ওর চোখের ভাষা অদিতি বুঝে না। অদিতি চিন্তিত ভঙ্গিতে বলল, কি চাইছেন? কি করছেন খোদ আপনি ছাড়া কেউই ভালো জানে না। ধ্রুব উত্তরে নিজেও চাপা গলায় ধীমে আওয়াজে বলল, কিচ্ছু চাইব না। যদি এক্ষুনি তুমি আমার প্রপোজের জবাব দিয়ে দাও। সময় আছে এখনো অদিতি। আমার এসব কিছু করার দরকারই ছিল না।
তুমি আমাকে ঘোরাচ্ছ নিজের পেছনে, আর আমি ধ্রুব ঘুরছিও। গড। অদিতি কিছু বলবে, তার আগেই ফাহিমা আঁচলে তখন হাত মুছতে মুছতে উঠোনে এলেন। ফাহিমাকে দেখে অদিতি দ্রুত বাজারের ব্যাগ ধ্রুবর হাত থেকে নিয়ে ঘরে ঢুকে গেল। ধ্রুব ফাহিমাকে দেখিয়ে দেখিয়ে কপালের ঘাম মুছল। ফাহিম সেটা দেখে বললেন, বাবা, বিশ্রাম নাও ঘরে গিয়ে। অনেক করেছ তুমি। ধ্রুব নম্রভাবে হাসল। উত্তর দিল, নো প্রবলেম আন্টি। ফাহিমা ধ্রুবর এমন দায়িত্ববোধ দেখে হঠাৎ ভেবে বললেন, বিয়ে করেছ তুমি। ধ্রুব বুঝল প্ল্যান লাইন মতোই আছে। ও লাজুক গলায় মাথার পেছনটা চুলকে নত মুখে উত্তর দিল, মন মতো পাত্রী পাইনি আন্টি। পেলে করে ফেলার ইচ্ছে আছে। ফাহিমা এবার মশকরা করে বললেন, খুঁজে দিই আমরা তোমার জন্যে পাত্রী। এই গ্রামে অনেক ভালো মেয়ে আছে কিন্তু ধ্রুব লাজুক ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করে উত্তর দিল, আপনারা যা ভালো মনে করেন। ফাহিমা ধ্রুবর অভিনয়ের লজ্জা দেখে হেসে ফেললেন। ধ্রুব পাশ কাটিয়ে দ্রুত ঘরে চলে গেল। রুমে গিয়েই কল লাগালো ইমনকে। ওপাশে ইমন কল ধরলে ধ্রুব দিয়ে উঠে রামধমক, শালা, কি বুদ্ধি দিছো সেগুলা? অ্যাক্টিং অনেক লেইম হয়ে যাচ্ছে ইমন। আমি পারবো না এসব। অন্য আইডিয়া দে। ইমন তখন খাচ্ছিল। ও খাবারের লোকমা হাতে তুলে আবার ফেলে দিল। মুহূর্তেই দ্রুত বলে উঠল, আমার ভাই, ঠান্ডা হ। এছাড়া আর উপায় নাই। তুই আমার কথা মতো কাজ করে দেখ না একবার। তারপর অদিতি তোরই গ্যারান্টি। ধ্রুব চোখ ছোট ছোট করে তাকালো। বলল, যদি তোর এই আজগুবি প্ল্যান ঠিকঠাক কাজে না লাগে, তোকে তো আমি খাইছি। ইমন হেসে আত্মবিশ্বাসী গলায় বলল, করবে বাপ, করবে। তুই জাস্ট আমি যা বলছি ঠিকঠাক করে যা। সন্ধ্যা থেকেই অদিতির ঘরে সাজ সাজ রব। ছেলেপক্ষের জন্য নতুন কাপড়, মিষ্টি আর খাবারের আয়োজন চলছে। অদিতির মা ব্যস্ততায় শ্বাস ফেলার সময়টুকুও পাচ্ছেন না। আর অদিতি, সে চুপচাপ, তার মুখ থমথমে। খোলা জানালার পাশে দাঁড়িয়ে গাছের দুলতে থাকা পাতাগুলোর দিকে তাকিয়ে আছে। মনে এক অদ্ভুত শূন্যতা। ধ্রুবকে অত্যন্ত স্বাভাবিক লাগছে। বরং মনে হচ্ছিল ধ্রুব নিজে এই বিয়েটা নিয়ে ভীষণ আনন্দিত। অদিতির মুখটা থমথমে হয়ে এলো। হবে না কেন আনন্দিত? এক সময় যে ছেলে অদিতির সঙ্গে সামান্য কথা বলার জন্য মরিয়া হয়েছিল, তাকে অদিতি পরিবারের দোহাই দিয়ে পাত্তা দেয়নি। ধ্রুব অদিতিকে ছেড়ে দিলেও আজ অদিতি অবাক হবে না। অদিতিদের সঙ্গে তো এমনই হওয়া উচিত। ধ্রুব ঘরের বাইরে দাঁড়িয়ে চেয়ার সাজাচ্ছে। হঠাৎ ওর চোখ গেল জানালার দিকে। অদিতিকে দেখেও ঠোঁটে একবারেও হাসি নেই। চোখ দুটো মলিন। ধ্রুব চেয়ার হাতে নিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। বিড়বিড় করে বলে গেল, তোমার চোখ আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু তোমার ঠোঁট আমার সঙ্গে বারবার বেইমানি কেন করে? অদিতি। ধ্রুব অদিতির দিকে তাকিয়েছিল। অদিতির এলোমেলো দৃষ্টি হঠাৎ গেল ধ্রুবর চোখে। অদিতি সোজা হয়ে দাঁড়িয়ে মলিন হাসল। ধ্রুব চোখ নামিয়ে ছোট করে শ্বাস ফেলে ভেতরে চলে গেল। অদিতি কিছুটা অবাক হয়ে গেল, ধ্রুব কি ওকে পাশ কাটিয়ে এড়িয়ে গেল এইমাত্র? রাত হতেই গোটা গ্রাম হয়ে গেল জমজমাট। তোফাজ্জল হায়াতের উঠোনে মানুষের ভিড়, আলো ঝলমল করছে। কিন্তু অদিতি নিজের ঘরে সাদা চাদরের ওপর বসে আছে। তার চোখ ফোলা, মুখ শুকনো। বারবার মনে পড়ছে ধ্রুবর সেই গম্ভীর মুখ, সেই নিরাসক্ত গলা। ওদিকে ধ্রুব খাবারের তদারকি করছিল। তোফাজ্জল সারাদিন ধ্রুবর কাজ দেখে যার পর নাই খুশি। কিন্তু মুখে সেটা প্রকাশ করলেন না। তিনি ধ্রুবর কাছে এগিয়ে গেলেন। ধ্রুব উনাকে দেখেই আগু বাড়িয়ে বলল, আঙ্কেল, মশলাপাতি কম হয়েছিল। আমি এক্সট্রা আনিয়ে রেখে দিয়েছি। আর চিকেন এক্সট্রা লেগেছে। ওগুলো আনতে পাঠিয়েছি বাজারে। তোফাজ্জল ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন ধ্রুবর দিকে। ধ্রুব বাজারের এক্সট্রা ফর্দ এগিয়ে দিল উনার দিকে। তোফাজ্জল সেটা হাতে নিলেন। একবার দেখেই আবার ভাঁজ করে পাঞ্জাবির পকেটে রেখে দিলেন। ধ্রুব আরও কিছু বলবে, তার আগে তোফাজ্জল শান্ত গলায় জিজ্ঞেস করে বসলেন, তুমি আমাদের জন্যে এসব কেন করছো? কি উদ্দেশ্যে? ধ্রুব থেমে গেল। কি বলবে এখন? ওর মন বেপরোয়া হয়ে গেল হঠাৎ। বলতে চাইল নিজের আসল উদ্দেশ্য, কিন্তু বলতে পারে না এবারেও। ও মাথাটা নিচু করে ফেলে দনামনা করে বলে, নিজের শান্তির জন্যেই করছি আমি। আপনাদের আমার অনেক আপন মনে হচ্ছিল, তাই করছি। এর অন্য কোনো উদ্দেশ্য নেই।
তোফাজ্জল এবার কিছুটা গলে গেলেন। যতই হোক, গ্রামের মানুষ তো, সহজেই লোককে বিশ্বাস করা উনাদের কাজ। যাকে একবার মনে ধরে তার প্রতিটা কাজ তখন চোখে পড়ে একে একে। তোফাজ্জল ধ্রুবর কাঁধে হাত রাখলেন। আবেগ যেটুকু প্রকাশ না করলেই নয় সেটুকু প্রকাশ করে বললেন, তোমার কি আর বাকিদের মতো মনে হচ্ছে আমি খুব তাড়াহুড়ো করছি? ধ্রুব অবাক হলো, জি আঙ্কেল। তোফাজ্জল আবারও বললেন, বাকিরা আমাকে দোষারোপ করছে। আমি মেয়েকে অল্প বয়সে নিজের কাছ থেকে বিদায় করে দিচ্ছি। ধ্রুব চোখ নামিয়ে নিচু গলায় বলল, আমি এসব ভাবিনি আঙ্কেল। তোফাজ্জল থামলেন। পরপর গম্ভীর স্বরে বলে যেতে লাগলেন, সবাই আমার সিদ্ধান্তে খুশি নয়। কিন্তু আমার আজকাল ভয় হয় ভীষণ। অদিতিকে বিয়ে দিয়েই আমার মুখ বাঁচে। আজকাল গ্রামের মানুষ আমার দিকে বাঁকা নজরে তাকায়, কেউ কেউ অপেক্ষা করছে আমার মেয়ের প্রেমের খবর রটানোর। তাই আমি ঠিক করেছি আমি আজকে ওদের আকদ করিয়ে দিয়ে গ্রামের লোকদের মুখ বন্ধ করে ফেলতে পারে। ধ্রুব চুপচাপ শুনে গেল এসব কথা। ও শান্ত চোখে চেয়ে তোফাজ্জলকে দেখে। তোফাজ্জল হয়তো বাইরে যতটা কঠোর প্রকাশ করেন, ভেতরে ভেতরে ততটাও নন। তার মধ্যেও আবেগ, ভালোবাসা আছে। তবে সম্মান হারানোর ভয়টা গ্রাস করেছে তার অন্তর সবচেয়ে বেশি। ধ্রুব অপরাধবোধে ভুগে ভীষণ। ও এসব কি করছে? ইমনের বুদ্ধি নেওয়াটা কি উচিত হয়েছে? তোফাজ্জল জানতে পারলেই কষ্ট পাবেন ভীষণ। ধ্রুব হালকা স্বরে বলে, ডোন্ট ওরি আঙ্কেল। আকদ আজকেই হবে। তোফাজ্জল ধ্রুবর কাঁধ থেকে হাত সরিয়ে ফেললেন। গলা পরিষ্কার করে বললেন, ভালোয় ভালো সব কাজ মিটে গেলেই হয়। তুমি এদিকটা দেখো। আমি ঘর থেকে আসি। অদিতি জানালার দিকে তাকিয়ে নিজের আতঙ্ক ঢেকে রাখার চেষ্টা করছিল। ঠিক এমন সময় ধ্রুব খাবারের দিক সামলে উঠোনে এলো। ঘড়িতে প্রায় সন্ধ্যা। ছেলেপক্ষ আসার কথা, কিন্তু কেউ এখন অবধি এসে পৌঁছায়নি। লোকজন কৌতূহলী হয়ে আছে। তোফাজ্জলের অন্তর এই পর্যায়ে মোচড় দিয়ে উঠল। তিনি কল লাগালেন ফারদিনকে। ওপাশ থেকে কল ধরতেই তোফাজ্জল শুরুতে শান্ত থাকার চেষ্টা করে বললেন, তোমরা কোথায় আছো? ফারদিন অকপটে জবাব দিল, চাচা, আমি দুঃখিত। পারিবারিক কারণে আমি এই বিয়ে করতে পারবো না। আমি পর্তুগাল চলে যাচ্ছি, ওখানেই সেটেল হওয়ার পর বিয়ের চিন্তা করব। আমাদের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে। আপনি যদি কিছু মনে না করেন। অদিতির বাবা এসব শুনে রেগে গেলেন ভীষণ। পুরো উঠোন স্তব্ধ তখন। সবার মুখে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তোফাজ্জল শেষ দেখে একটু দূরে গিয়ে নিচু কণ্ঠে বললেন, গ্রামের মানুষদের দাওয়াত করা হয়ে গেছে ফারদিন। মশকরার সময় না এখন। তোফাজ্জল থেমে আবার বললেন, তোমার বাবা কোথায়? ওকে ফোন দিয়ে কেন পাচ্ছি না? আমি ভেবে পাচ্ছি না তোমরা কথা দিয়ে এভাবে কিভাবে কথার বরখেলাপ করতে পারো। ফারদিন নম্র গলায় জবাব দিল, আমি আসলেই অনেক দুঃখিত চাচা। পুরো সিদ্ধান্ত আমার। আব্বার এতে দোষ নেই। আমার প্লেনের টিকিট আজ রাত 10টায়। আমি এয়ারপোর্ট যাচ্ছি চাচা। আপনার মেয়ের জন্য আশা রাখছি আমার চেয়ে ভালো কাউকে খুঁজে পাবেন। তোফাজ্জল আর শুনলেন না। উনার মুখ কঠিন হয়ে গেল। উনি ফোন কেটে দিলেন মুহূর্তেই। ধ্রুব পাশে দাঁড়িয়েই শুনছিল। যা হচ্ছে ওর প্ল্যান মাফিক হচ্ছিল। ও এবার নিজের শেষ চালটা চালালো। তোফাজ্জলের কাছে এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল, ছেলে আসবে না। তোফাজ্জলের রাগে কাঁপছেন। উনি কঠিন গলায় কাঁপতে কাঁপতে বললেন, বেইমানি করেছে ওরা আমার সঙ্গে, ওদের এত বড় সাহস কি করে হলো আমি সেটাই বুঝতে পারছি না। ধ্রুব বলল, আঙ্কেল, গ্রামের মানুষ জানে আজ আকদ। এভাবে বিয়ে ভেঙে গেলে, আপনি বললে আমি ওকে শহর থেকে নিয়ে আসতে পারি। ধ্রুব এমনভাবে কথা বলছে যেন ও কিছুই জানে না এ ব্যাপারে। তোফাজ্জল উঠে দাঁড়ালেন। লুঙ্গি সামলে নিয়ে শান্ত গলায় শুধু বললেন, আমাকে ভাবতে দাও। ছেলেপক্ষ না আসার খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। চারদিকে গুঞ্জন, কানাঘুষা। তোফাজ্জল হায়াতের কপালে ঘাম জমেছে। তিনি নিজের সম্মানের কথা ভেবে গম্ভীর মুখে চুপ করে বসে আছেন। কিন্তু চারপাশের গ্রামবাসীর খোঁচা কথা তার মুখ আরো ফ্যাকাশে করে তুলছিল। একজন তো বলেই ফেলল, বড় গলায় সবাইকে জানালেন বিয়ে হবে। আর এখন জামাইনা করে দিয়েছে। তোফাজ্জল দাঁতে দাঁত চেপে সব শুনছিলেন। অপমানে তার মুখ লাল হয়ে উঠছিল। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, ভেতরে চলে গেলেন।
ক্ষোভের খবর ফাহিমার কানে পৌঁছতেই ফাহিম দ্রুত শোবার ঘরে স্বামীর কাছে আসলেন। তোফাজ্জল জানালার পাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন। ফাহিমা গিয়ে তোফাজ্জলের কাঁধে হাত রাখলেন। তোফাজ্জল কেঁপে উঠলেন। ফাহিমা বললেন, ভেঙে পড়বেন না। পাত্রের অভাব নেই দেশে। আমরা অদিতিকে এর থেকেও ভালো জায়গায় বিয়ে দেব। তোফাজ্জল জবাবে বললেন, কিন্তু সম্মান যা যাওয়ার তা আজকেই চলে গেল ফাহিমা। সবাই জানে আজ আকদ। অথচ আজ সবাইকে যখন দাওয়াত করা হয়েছে, তখন ফারদিন কিভাবে মানা করতে পারল? আগে বললেই আমি একটা ব্যবস্থা করে ফেলতে পারতাম। ফাহিম হঠাৎ কিছু একটা মনে পড়ে। উনি তোফাজ্জলের মুখের রাগী ভাবের দিকে চেয়ে দোনামোনা করে বললেন, আমার কাছে ভালো পাত্র আছে। আপনি সাহস দিলে বলতে পারি। তোফাজ্জল তখন গাছাড়া ভঙ্গিতে বিছানায় গিয়ে বসলেন। বললেন, কে? ফাহিমা সরাসরি বলে ফেললেন, ধ্রুবকে কেমন লাগে আপনার? তোফাজ্জল অবাক হয়ে ফিরে তাকিয়ে বললেন, কোন ধ্রুব? আমাদের মেহমান। ফাহিমা বললেন, হ্যাঁ। ও আজ বলছিল ভালো পাত্রী পেলে বিয়ে করতে চায়। আমাদের অদিতির সঙ্গে ওকে মানাবেও ভালো। একটু ভেবে দেখুন না। তোফাজ্জল শুনলেন। তারপর বিরক্ত হয়ে বললেন, এভাবে একটা অজানা মেহমানের সঙ্গে বেশি বুঝো তুমি। ফাহিমা বসলেন তোফাজ্জলের পাশে। মতামত দিলেন, একবার খোঁজ নিয়ে দেখতে সমস্যা কোথায়। ছেলে আপনার সামনেই। বরিশালে ভালো চাকরি করে। দেখতে শুনতেও ভালো। লম্বা উঁচা। ওকে কোনো দিক থেকে খারাপ মনে হয়েছে আপনার? তোফাজ্জল তারপর কি যেন মনে করলেন। ফোন নিয়ে উনি কল লাগালেন কাউকে। ওপাশ থেকে সালাম এলো। তোফাজ্জল গম্ভীর স্বরে নির্দেশ দিলে, ধ্রুব ইয়ামিন সম্পর্কে খোঁজ নাও তো। এত রাতেও তোফাজ্জল ফোনে কারো সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছেন। ফাহিমা কিছু সময়ের ওখানে থেকে তারপর অদিতির রুমে গেলেন। অদিতি বিছানার উপর বসেছিল। ওর মুখ সেভাবেই থমথমে শূন্য। ফাহিমাকে দেখে অদিতি ঢোক গেলে ব্রুকুচকে জিজ্ঞেস করলেন, ওরা আসবে না মা? ফাহিমা কাপড় গোছাতে গোছাতে বললেন, না। ফারদিন পর্তুগাল চলে গেছে আজ। অদিতির মনটাই আচমকা এই খবরে দারুণ খুশি খুশি হয়ে গেল। এসব কার কাজ ওর বুঝতে একটুও অসুবিধা হচ্ছে না। অদিতি ঠোঁটে তৃপ্তির হাসি ঝুলিয়ে জানালার বাইরে তাকালো। ধ্রুবকে এখান থেকে দেখা যাচ্ছে। ধ্রুব ওদের জানালার সামনে একটা চেয়ারে বসে আছে। ওর হাঁটুর উপরে ইফাজ বসে ক্যামেরা নিয়ে কিছু একটা করছে। ধ্রুব ভ্রুকুচকে ইফাজকে দেখছে। মাঝে মধ্যে শিখিয়ে দিচ্ছে কিছু। অদিতি অপলক দেখতেই থাকলো ধ্রুবকে। ফাহিমা হঠাৎ বললেন, তোর বাবা ভীষণ আতঙ্কে আছেন। গ্রামবাসীর কাছে কি জবাব দেবেন? অদিতি দ্রুত চোখ সরিয়ে ফেলল ধ্রুবর দিকে। বিছানা থেকে উঠে মায়ের দিকে চেয়ে বলল, মা, এই গয়নাগাটি খুলে ফেলবো। আমার অসহ্য লাগছে। ফাহিমা কিছু একটা ভাবলেন। তারপরে বললেন, মেহমানরা আছে বাইরে। আরো কিছু সময় পড়ে থাক। অদিতি অবাক হলো। মায়ের মুখ চোখ সুবিধার লাগছিল না। মা মনে হচ্ছিল কিছু একটা লোকাচ্ছে। এখনো এগুলো আর পরে রাখার মানে কি? তবুও অদিতি বরাবরই বাধ্যগত মেয়ে। ও সেভাবেই গয়না শাড়ি পরে থাকলো। ফাহিমা কাপড় ভাঁজ করে সেগুলো হাতে নিয়ে তোফাজ্জলের রুমে ঢুকলেন। তোফাজ্জল সবে ফোন কেটেছেন। উনি বিছানার উপর বসে আছেন। কিছু একটা ভাবছেন যেন। ফাহিমা শুকনো ঢোক গিলে উনার পাশে বসলেন। কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, খবর পেলেন? তোফাজ্জল উঠে দাঁড়ালেন। পেছনে ঘুরে গুরুগম্ভীর গলায় এটুকু বললেন, স্রেফ গ্রামবাসীদের চলে যাওয়া দরকার। ফাহিমা উঠে দাঁড়ালেন। বিস্মিত হয়ে বললেন, কি খবর পিন আগে সেটা তো বলুন। ধ্রুব সম্পর্কে কি বলেছে ওরা? তোফাজ্জল উত্তর দিলেন না। পাঞ্জাবি ঠিক করে বাইরে বেরিয়ে এলেন। ফাহিমা দাঁড়িয়ে রইলেন সেভাবেই। ধ্রুব তোফাজ্জলকে দেখে ইফাজকে রেখে উঠে দাঁড়ালো। ওর ভ্রু কুচকানো। তোফাজ্জলকে দেখে সুবিধার লাগছিল না। তোফাজ্জল সবার দিকে চেয়ে পুরনো স্বরে ফিরে ভাবগম্ভীর কণ্ঠে বললেন, খাওয়া দাওয়া শেষ হলে আপনারা এবার বাড়ি গিয়ে বিশ্রাম নিন। মেহমানদের মধ্যে এটা শুনে কিছুটা শোরগোল পড়ে গেল হঠাৎ। তোফাজ্জল সেটা দেখে বললেন, আমার মেয়ের পড়াশোনা শেষ হয়নি। তাই আমি নিজেই এই বিয়েতে মানা করে দিয়েছি। আমার মেয়ে রাজি না এই বিয়েতে। আমার মেয়ের ইচ্ছাই আমার ইচ্ছা। কথাগুলো শুনে ধ্রুব আহাম্মকের ন্যায় তোফাজ্জলের দিকে তাকিয়ে রইল। উনি কবে থেকে সন্তানদের ইচ্ছা অনিচ্ছার মূল্য দেওয়া শুরু করেছেন?
আজ কেন যেন তোফাজ্জলকে দেখে স্বাভাবিক লাগছিল না। অদিতি ঘর থেকে এসব কথা শুনে খুশিতে মুখে হাত চাপা দিয়ে পালঙ্গে বসে পড়ল। ওর চোখে জল জমে গেছে রীতিমতো। তোফাজ্জলের এমন কথা ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না। ধ্রুব ভ্রু কুঁচকে আছে এখনো। ওর এসব কাণ্ড বিশ্বাসযোগ্য লাগছে না মোটেও। তোফাজ্জল নিজের সন্তানদের ইচ্ছাকে এত দাম দেয় না, অথচ গ্রামবাসীকে এভাবে বললেন যেন উনি একজন আদর্শ বাপ। শেষমেশ মেহমানেরা চলে গেলেন সবাই। তোফাজ্জল ইফাজকে ধ্রুবর কাছ থেকে টেনে নিয়ে ঘরে ঢুকে ঘরের খিল দিলেন। ধ্রুব বাইরেই দাঁড়িয়ে রইল তখনও। ঘরে ঢুকে ধ্রুব সোজা ইমনকে কল দিলেন। ইমন সবে বাইরে থেকে ফিরে নিজের ঘরে ঢুকছিল। ধ্রুবর কল পেয়ে ফোন লাউড স্পিকারে দিয়ে ও শার্ট খুলতে খুলতে বলল, কিরে, ঘটনা কদ্দূর? ধ্রুব কিছুটা চিন্তা নিয়ে বলল, ডোন্ট নো। আমার অদিতির বাবাকে সুবিধার লাগছে না। ইমন গা থেকে টি শার্ট খুলতে খুলতে অবাক হয়ে বলল, ওই ব্যাটা কি তোর অ্যাক্টিং ধরে ফেলল নাকি? ধ্রুব কোমরে হাত দিয়ে ভাবুক গলায় বলে গেল, জানি না। আমার সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে উনি ভেতরে ভেতরে তালগোল কিছু একটা পাকাচ্ছেন। ইমন এবার হেসে হেসে বলল, তোর শ্বশুর তো তোর মতোই ক্রিমিনাল মাইন্ডের। জমবে ভালো তদের। ধ্রুব ভ্রু কুচকাল। চূড়ান্ত বিরক্ত হয়ে বলল, হয়েছে মজা করা। এখন আমাকে আইডিয়া দে। কি করব এখন? ইমন গাল চুলকে বিভ্রান্তি নিয়ে বলল, তুই তোর নিজের মতো কাজ চালিয়ে যা। এন্ড উনাদের প্রতিক্রিয়া দেখে যা। আমার কেন যেন মনে হচ্ছে রেজাল্ট পজিটিভ। ধ্রুব ভ্রু বাঁকিয়ে বলল, বাট আমার সেটা মনে হচ্ছে না। ইমন ভ্রু বাঁকিয়ে বলল, তুই আমার কথা মতো কাজ কর। এটা তো মাত্র গজ নাম্বার 1 দিলি। বাকিগুলো ধীরে ধীরে সময় মতো দিয়ে দিবি। এখন আরাম করে ঘুমা। তারপর আবার ইমন জিহ্বা কামড়ে বলল, অহ, সবে মাত্র 10টা বাজে। তুমি তো আবার রাত 4টা না বাজলে ঘুমাও না। আচ্ছা বাই তাহলে। ধ্রুব ফোন কেটে দিল। তারপর সেটা টেবিলের ওপর রেখে বিছানায় বসল। দুহাতে মাথার চুল খামচে ধরে মাথা নিচু করে বসে থাকল। তোফাজ্জল ওই দিন রাতভর চিন্তায় ছিলেন। যে খবর দিয়েছে তার মতে ধ্রুব বরিশালে থাকে, ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে ফটোগ্রাফির কাজ করে। মাসে 34,000 টাকা স্যালারি। ছেলে ভালো, বাবা মা দুজনেই অবসরপ্রাপ্ত শিক্ষক। ভালো পরিবার। অদিতির জন্য এমন ছেলে ভাবাই যায়। তোফাজ্জল সেদিন পুরোটা রাত ঘুমাতে পারলেন না। শুধু ভাবলেন ধ্রুবর সম্পর্কে। গ্রামের লোকদের যে হিংসা প্রতিশোধ প্রায়ণ তার নজর তার পরিবারের উপরে পড়েছে, তাতে যে কেউ যেকোনো ষড়যন্ত্র করে ফেলতে পারে। তোফাজ্জলের উচিত দ্রুত অদিতির বিয়ে দিয়ে দেওয়া, গ্রামের লোকের থেকে নিজের সম্মান রাখতে এছাড়া আর উপায়ও নেই। তবে যে ছেলের কাছে তিনি খবর নিয়েছেন, সে আধা ঘন্টার ভেতরে দ্রুত ধ্রুবর সম্পর্কে সব বলে দিল, যেন ও পূর্ব থেকেই জানত সব। ব্যাপারটা একটু খটকা লাগলেও পরে মনের ভুল ভেবে এড়িয়ে গেলেন উনি। তোফাজ্জল রাতের শেষ প্রহরে সিদ্ধান্ত নিলেন, তিনি ধ্রুবের সঙ্গে কথা বলবেন। অদিতির কথাও তুলবেন। ধ্রুব যদি ভালো ছেলে হয়, তাহলে তার ভদ্রশান্তশিষ্ট মেয়ে অদিতির জন্যেও মন্দ হবে না। সকালে আগের মতোই ধ্রুব সকাল সকাল উঠল। ঘড়ির কাঁটায় তখন সবে 8টা। ধ্রুব খেতে বসেছে। পাশে তোফাজ্জল বসা। তোফাজ্জল গাঢ় চোখে তাকে নজরে রাখছেন। ধ্রুব ফাহিমার সঙ্গে মন খুলে গল্প করছেন। ইফাজের সঙ্গেও টুকটাক কথা চালাচ্ছে। তোফাজ্জল ওই দিন সারা দিন ধ্রুবকে নিজের চোখে দেখলেন। তার চলাফেরা, কথাবার্তার ধরন, গ্রামের লোকদের সঙ্গে ব্যবহার, সবকিছু দেখলেন। এসব দেখে তিনি এক পর্যায়ে সন্তুষ্ট হলেন এবং সিদ্ধান্ত নিলেন, ধ্রুব অদিতির জন্য উপযুক্ত। পরদিন সকালে তোফাজ্জল ঘুম থেকে উঠে ধ্রুবর বাংলোর সামনে গিয়ে দাঁড়ালেন। ধ্রুব তখন রুমে ফোনে ইমনের সঙ্গে কথা বলছিল। তোফাজ্জল ঘরের বাইরে পায়চারি করতে করতে ভাবছেন, ধ্রুবর সামনে কথাটা কিভাবে তুলবেন। ফাহিমা কাপড় মেলে দিতে দিতে উঠোনে স্বামীকে উসখুস করতে দেখে এগিয়ে উনার পাশে এসে দাঁড়ালেন। উনার দ্বিধা দূর করার জন্যে বললেন, এত কি ভাবছেন? বলে ফেলুন। মেয়ের জন্য ভালো পাত্র পেলে আমাদের ইগো সরিয়ে বলতে দোষ কি? তোফাজ্জল ফাহিমার দিকে তাকিয়ে কিছুটা অন্যমনস্কভাবে বললেন, ধ্রুবকে কি আমরা নিজেদের ভুল ভেবে নিচ্ছি না তো? ও যদি। ফাহিমা তার কথা থামিয়ে বললেন, অমন কিছুই না।
আপনি যান, কথা বলুন। আপনার বিচার কখনো ভুল হয় না। তোফাজ্জল ফাহিমার কথোপকথন দূর থেকে শুনে ইফাজ এক দৌড়ে অদিতির ঘরে গেল। অদিতি তখন নিজের বিছানা গোছাচ্ছিল। ইফাজ গিয়ে বিছানার ওপর লাফিয়ে পড়ল। ঝাড়ু হাতে অদিতি রেগে গেল। রাগ দেখিয়ে বলল, মাত্র বিছানা গুছিয়েছি, ময়লা করে ফেলবি। উঠো বিছানা থেকে। ইফাজ ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল, যা বলতে এসেছি না শুনলে তুমি আমাকে কোলে তুলে নাচবে। অদিতি বিরক্ত হয়ে বলল, কি খবর? ইফাজ ঠোঁট বাঁকিয়ে বলল, আগে চকলেট দাও, তারপর বলবো। অদিতি পাত্তা দিল না। ইফাজ বোধহয় আবার ঢপ মারছে। ও ঝাড়ু দিয়ে বিছানার আরেক পাশ ঝাড়তে ঝাড়তে বলল, আমার কাছে চকলেট নেই, ভাগ এখান থেকে। ইফাজ এবার অদিতির কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, তোমার আর ধ্রুব ভাইয়ার নামে খবর আছে গো। খবর আছে। অদিতির বুক কেঁপে উঠল। ঝাড়ু হাতে ও অবাক হয়ে ইফাজের দিকে তাকালো। ইফাজ হাসছে। অদিতি ফাঁকা ঢোক গিলে আশপাশে কেউ আছে কিনা দেখে নিল। দরজায় খিল তুলে দিল। তারপর ও দ্রুত ড্রয়ার থেকে চকলেট নিয়ে ইফাজের হাত থামিয়ে দিয়ে ওর পাশে বসল। কম্পিত গলায় বলল, কি খবর? বল আমাকে। ইফাজ চকলেট খেতে খেতে জবাব দিল, আব্বা তোমার বিয়ের কথা বলবে আজ ধ্রুব ভাইয়ার সঙ্গে। আমি শুনেছি মা আর আব্বা কথা বলছেন। ধ্রুব ভাইয়ার কাছে তোমার নাম প্রস্তাব রাখবেন। অদিতির সমস্ত রুহ যেন এ কথা শুনে মুহূর্তেই কেঁপে খান খান হয়ে গেল। ও শটান দাঁড়িয়ে গেল। চোখ বড় বড় করে তাকালো ইফাজের দিকে। অবিশ্বাস্য গলায় বলল, তুই ফাজলামো করছিস? ইফাজ হেসে হেসে বলল, ফাজলামো না, যা শুনেছি তাই বলেছি। বিশ্বাস করলে করো, না করলে নাই। অদিতি থম হয়ে দাঁড়িয়ে রইল। ইফাজের কথা শুনে মনে হচ্ছে না ও মিথ্যা বলছে। অদিতিকে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ইফাজ হেসে বিছানার উপরে উঠে অদিতির গলা জড়িয়ে ধরে বলল, ধ্রুব ভাইকে আমার হেব্বি লাগে। তোমার সঙ্গে বিয়ে হলে আমি এখন থেকে তাকে সবার সামনে দুলাভাই ডাকব। আর একাকী ডাকতে হবে না। অদিতি ভ্রু কুঁচকালো। কাপা গলায় বলল, একাকী দুলাভাই মানে? ইফাজ অদিতিকে ছেড়ে দিয়ে হতাশ গলায় ঠোঁট উল্টে বলল, ধ্রুব ভাইয়া আমাকে উনার ক্যামেরা দিয়ে শর্ত দিয়েছেন যেন আমি তাকে একা পেলে দুলাভাই বলে ডাকি। আর কাউকে যেন দুলাভাই না ডাকি। অদিতি ভ্রু কুঁচকে চেয়ে রইল ইফাজের দিকে। পরপর শব্দ করে হেসে ফেলল। অদিতি ইফাজকে কোলে নিয়ে বলল, ক্যামেরা একেবারে দিয়ে দিয়েছেন? ইফাজ কোল থেকে নামার জন্যে ছটফট করতে করতে উত্তর দিল, হ্যাঁ। সঙ্গে ফিল্ম দিয়েছে এতগুলা। অদিতি হেসে হেসে ইফাজের গালে চুমু খেল। ইফাজ লজ্জা পেয়ে গেল যেন। ও কোল থেকে নেমে এক দৌড়ে বাইরে চলে গেল। অদিতি এবার বুকে হাত চেপে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। ওর সারা শরীর কাঁপছে রীতিমতো। কি শুনছে এগুলা? অদিতি সোজা দৌড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। কান পেতে শোনার চেষ্টা করলো বাবা মায়ের কথা। হঠাৎ তোফাজ্জল ফাহিমার কথার মধ্যে বাইরে এসে ঢুকলো সেদিনের বিচারে সেই ছেলেটা। নাম সুমন। উঠোনের সামনে থেকে ডাকলো, চাচা আছেন বাড়িতে? তোফাজ্জল কথার মধ্যে ভ্রু কুঁচকালেন। সদর গেইটের দিকে তাকালেন ফিরে। ফাহিমা মানুষ দেখে আঁচল দিয়ে মাথা ঢেকে ঘরের ভেতরে ঢুকে গেল। সুমনের হাতে ব্যাগ। সে এগিয়ে গিয়ে মুখোমুখি দাঁড়ালো তোফাজ্জলের। তোফাজ্জল ভ্রু কুঁচকে তার দিকে তাকালেন। সুমন হেসে বলল, আপনার বিচারে আমি গ্রাম থেকে চলে যাচ্ছি চাচা। তবে যাওয়ার আগে কিছু জানিয়ে যেতে চাই। তোফাজ্জল বললেন, পরে জানিও। আমি ব্যস্ত এখন। তোফাজ্জল কথা বলে ধ্রুবর ঘরে ঢুকবেন, তার আগেই সুমন বলল, আপনার ঘরে যে আপনি এক চরিত্রহীনকে জায়গা দিয়েছেন সেটা গ্রামবাসীকে জানিয়ে দিয়ে এলাম চাচা। তোফাজ্জল থেমে গেলেন মুহূর্তেই। ভ্রু কুঁচকালেন। সুমনের দিকে ফিরে বললেন, মানে? সুমন তোফাজ্জলের বিস্মিত মুখের দিকে চেয়ে বিশ্রী হাসল। মুখ এগিয়ে আনলো উনার দিকে। হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখেই বলল, এই যে আপনি ধ্রুব ইয়ামিন নামক একজন বরিশালের লোক নিজের ঘরে জায়গা দিয়েছেন। সে আসলে ঢাকার মন্ত্রীর বজ্জাত উগ্র চরিত্রহীন ছেলে। গ্রামে এসেছে গ্রামের মেয়েদের গোপনে ফুসলানোর জন্য। আপনি গ্রামের প্রধান হয়ে সেই ছেলেকে নিজেরই বাড়িতে জায়গা দিয়েছেন। আপনার যুবতী মেয়ে কি আদৌ প্রেম করছে না তার সঙ্গে? তার কি গ্যারান্টি? আর আপনি যে ইচ্ছে করে গ্রামের বাকি মেয়েদের বিপদে ফেলছেন না তারই বা কি গ্যারান্টি? অদিতি ওদের কথা শুনতে পারছে না।
তবুও ওর মন কেন যেন কুটাচ্ছে। ওর হাসিখুশি মুখটা মুহূর্তের মধ্যে মলিন হয়ে গেল। ওদের কথা বলার ভঙ্গি ওর ভালো লাগছে না। অদিতি ধীর পায়ে জানালা থেকে সরে দাঁড়ালো। আস্তে করে সদর দরজার সামনে এসে দাঁড়িয়ে পর্দার আড়ালে তাকালো বাইরে। তোফাজ্জল রেগে তাকালেন সুমনের দিকে। বললেন, আমার সঙ্গে বেয়াদবি আমি বরদাস্ত করব না সুমন। কি প্রমাণ আছে তোমার কাছে? আমি খবর নিয়েছি। ধ্রুব ভালো ছেলে। সুমন হাসল কথাগুলো শুনে। ওর ফোন নিয়ে তোফাজ্জলকে একটা একটা করে ছবি দেখালো। তোফাজ্জল দেখলেন ধ্রুব একটা নীল শাড়ি পরা মেয়েকে জড়িয়ে ধরে আছে, যার মুখ দেখা যাচ্ছে না, শুধু পেছনের দিক দেখা যাচ্ছে। পরের ছবিতে ধ্রুব ওই মেয়ের কপালে চুমু খাচ্ছে। আরেক ছবিতে ধ্রুব ওই মেয়ের গালে চুমু খাচ্ছে। এসব দেখে তোফাজ্জলের মাথায় রীতিমতো বাজ পড়ল। অদিতি দূর থেকে এসব ছবি দেখে আঁতকে উঠে মুখে হাত চেপে সরে গেল 2 কদম। এটা তো ওর ছবি। ওর কিডন্যাপের দিনের ছবি। এটা সুমন ভাইয়ের হাতে কি করে এলো? অদিতির ঘাম ছুটে গেছে মাথার দিকে। কি হচ্ছে সামনে? ও এসব আন্দাজ করতে পারছে এক্ষুনি। অদিতি শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে গেল। ধ্রুব ধ্রুব কোথায় এই মুহূর্তে? তোফাজ্জল হতভম্ব হয়ে গেলেন ছবিগুলি দেখে। উনি এবার চেঁচিয়ে ডাকলেন, ধ্রুব, বাইরে বেরো। ধ্রুব রুমে ইমনের সঙ্গে কথা বলছিল। তোফাজ্জলের হাঁকডাক শুনে ও দ্রুত ফোন কেটে ভদ্র ছেলের মতো শার্ট ঠিকঠাক বেরিয়ে এলো বাইরে। তোফাজ্জলের পাশে সুমনকে বিশ্রী হাসি হাসতে দেখে ধ্রুব ভ্রু কুঁচকে তাকালো। তোফাজ্জল সুমনের ফোন নিয়ে ধ্রুবর সামনে দাঁড়ালেন। শুরুতেই জিজ্ঞেস করলেন, তুমি কোথায় থাকো? ধ্রুব থমকাল। এই ধরনের প্রশ্ন এখন হুটহাট করার মতো নয়। ধ্রুব চুপ করে আছে দেখে তোফাজ্জল রেগে বললেন, কোথায় থাকো তুমি? আমার বাড়িতে কি উদ্দেশ্যে এসেছো? ধ্রুব মাথা বাঁকিয়ে দূরে অদিতির হতভম্ব ভয়ার্ত চোখের দিকে তাকালো। অদিতির চোখ মুখ ছিল চূড়ান্ত ভয়ার্ত। ও ধ্রুবর দিকে চেয়ে শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে ফেলল। ধ্রুব বুঝতে পারল ও ধরা পড়ে গেছে। ও শান্ত চোখে তোফাজ্জলের দিকে তাকালো। কণ্ঠটা বোধ হয় একটু কাঁপল। ও বলল, আমি ঢাকায় থাকি। তোফাজ্জল এবার যেন রেগে ফেটে পড়লেন। বললেন, ঢাকায় থাকো? ঢাকার মন্ত্রী বাপের বজ্জাত উগ্র একটা ছেলে। এই গ্রামে ফস্টিনস্টি করার জন্যে এসেছো? এর বাইরে আর কিছু বলার আছে তোমার? ধ্রুব রাগল ভেতরে ভেতরে। আজ অবধি কেউ ওর সঙ্গে এতটা গলা উঁচু করে চিৎকার করে কথা বলার সাহস পায়নি। ধ্রুব দেয়নি কে সেই সাহসটুকু। অথচ তোফাজ্জল ওকে যাতা গলায় বলে যাচ্ছেন। ধ্রুব রাগ নিয়ন্ত্রণ করে। শান্ত গলায় বলল, আমি এমন ছেলে নই আঙ্কেল। আমার মিথ্যা বলার কারণ ছিল। আপনি শান্ত হন। আমি এক্সপ্লেন করব আপনাকে। তোফাজ্জল শুনলেনই না ধ্রুব কি বলল। উনি রেগে বললেন, কি এক্সপ্লেন করবে তুমি? এসব বলে সুমনের থেকে ফোন নিয়ে ধ্রুবকে ছবিগুলো দেখালেন। ধ্রুব ছবিগুলি দেখে ওর চোখ বড় বড় হয়ে গেল। এটা তো ওর আর অদিতির ছবি। ও আহাম্মকের মতো দ্রুত মাথা তুলে দূরে অদিতির দিকে তাকালো। অদিতির চোখ টলমলে। অদিতি জানে এখানে কেটে ফেলে দিলেও এই মেয়েটা যে অদিতি সেটা সে স্বীকার করবে না। বরং নিজের ঘাড়ে নিবে চরিত্রহীনের অপবাদ। কিন্তু অদিতি জানে, ধ্রুবর জীবনে অদিতিই সর্বপ্রথম নারী। ধ্রুব অদিতির থেকে চোখ সরিয়ে ফেলল। মাথাটা নামিয়ে ফেলল। উত্তর দিল না কিছু। তোফাজ্জল বললেন, উত্তর দাও। আমার গ্রামে আমারই বাড়িতে তুমি মিথ্যা বলে থাকছিলে এতদিন। তোমার উদ্দেশ্য কি? তোফাজ্জল একটু থামলেন। অবিশ্বাস নিয়ে এবার বললেন, ধ্রুব, তুমি কি নারী পাচার করো? ধ্রুব থমকাল। মাথা তুলে হতভম্ব হয়ে তাকালো তোফাজ্জলের দিকে। বলল, আমি এমন ছেলে নই। আর ছবির এই মেয়েটাকে আমি ভালোবাসি। ব্যাস, আর কিছু না। আমাদের সম্পর্ক পবিত্র। ছবিতে যা দেখাচ্ছে আমাদের মধ্যে তেমন কোনো নোংরা সম্পর্কই নেই। তোফাজ্জল চোখ বুজে শ্বাস ছাড়লেন। হেসে তাচ্ছিল্য করে বললেন, বুঝতে পারছি। এ কেমন ভালোবাসা! এই মেয়ের বাপের জন্যে আজ আমার আফসোস হচ্ছে। এলোমেলো শাড়ি পরে ঢলাঢলি করে তোমার সঙ্গে। দোষটা এই মেয়েদের না। দোষটা ওদের বাবা মায়ের, যারা ওদের ঘরে একটা নোংরা মেয়ে পয়দা করেছে। ধ্রুব এবার আর নিজের রাগ একটুও সামলাতে পারল না। আঙুল দিয়ে চেঁচিয়ে উঠল, এনাফ আঙ্কেল। আপনি আমাকে বাজে বলার, খারাপ বলার,
নষ্ট বলার যা ইচ্ছা বলুন। ওকে নয়। ওকে একদম নয়। আমি জানি। ও কতটা পিওর একটা মেয়ে। আপনি জানেন না। কিচ্ছু জানেন না আপনি। তোফাজ্জল রাগের মাথায় কি বলছেন, উনি নিজেও জানেন না। মূলত উনি আহত হয়েছেন, উনার গৌরব আজ আহত হয়েছে। ধ্রুবকে এত ভালো ভাবেন। উনার বিচার কখনো ভুল হয় না, সেটাই জানতেন উনি এতদিন। আজ উনার চোখের বিচার নস্যাৎ প্রমাণিত হয়েছে। নিজের প্রতি নিজেরই ঘেন্না ধরে গেল তোফাজ্জলের। ধ্রুবর চোখ মারাত্মক লাল হয়ে আছে। যে কোনো মুহূর্তে ও তোফাজ্জলকেও। ধ্রুব রেগে অদিতির দিকে তাকালো। অদিতি ততক্ষণে কেঁদে ফেলেছে। ফাহিমা চেঁচানো শুনে দৌড়ে এলেন বাইরে। ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। ধ্রুব নিজেকে শান্ত করল। শুধুমাত্র অদিতির চোখের পানি দেখে। শুধু অদিতির বাবা বলেই ও নিজেকে ছোট করে বলল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আঙ্কেল। আপনি রাগের মেজাজে আছেন। আমরা বসে কথা বলি। প্লিজ। তোফাজ্জল থামলেন। শান্ত চোখে ধ্রুবকে দেখলেন। পরে সাফ সাফ জানিয়ে বললেন, তুমি আজকেই এই গ্রাম থেকে এক্ষুনি এই মুহূর্তে চলে যাবে। তোমার ব্যাগপত্র গোছাও। ধ্রুব এবার যেন মারাত্মক অধৈর্য হল। অস্থির ভঙ্গিতে এগিয়ে এলো 2 কদম। বলল, আঙ্কেল আমি এক্সপ্লেইন করব সব। প্লিজ। আমাকে জাস্ট 2 মিনিট সময় দিন। অদিতি শুধু তাকিয়ে ছিল ধ্রুবর দিকে। ধ্রুব যে জীবনেও কারো কাছে মাথা নত করে, কাউকে অনুরোধ করে কিভাবে শিখেনি। আজ অদিতির জন্যেও কারো সামনে মাথা নত করল। অদিতি এসব দেখার আগে কেন ধ্রুবকে রাগ দেখিয়ে চলে যেতে বলল না? কেন ধ্রুবকে নিজের লাইফে আসার জন্যে লাই দিল? আজ বড্ড আফসোস হচ্ছে অদিতির। অপরাধবোধে অদিতির গা জ্বলে উঠল যেন। ও মাথা নাড়িয়ে টলমলে চোখে চেয়ে বিড়বিড় করতে লাগলো, চলে যান ধ্রুব। চলে যান। আর কত আমার অপমান সইবেন? ধ্রুব অদিতির বারণ শুনল না। ওর দিকে তাকালো না। বরং তোফাজ্জলের কাছে এগিয়ে এসে কাতর গলায় বলল, এই বেগ ইউ আঙ্কেল। জাস্ট 2 মিনিট। তোফাজ্জল চোখ বন্ধ করে শ্বাস ছাড়লেন। ধ্রুবর দিকে আর একবারের জন্যে তাকালেন না। পেছনে ফিরে শান্ত গলায় শ্রেভ বললেন, তোমার কাছে আর 10 মিনিট আছে। 10 মিনিট পরে তোমার মুখ আমি এই গ্রামের কোথাও দেখতে চাই না। তোফাজ্জল চলে গেলেন ঘরে। ঘরে ঢুকেই দরজায় খিল তুলে দিলেন। অদিতি জানালার পাশে দাঁড়িয়ে ছিল। বাবা আসতে দেখেই ও ঘরে ঢুকে গেল। নিজের ঘরে ঢুকে ও জানালার পাশে পর্দা সরিয়ে তাকালো বাইরে। অদিতির চোখ টলমলে। কান্নায় ভেসে যাচ্ছে ওর 2 চোখ। কি থেকে কি হয়ে গেল আজ? ড্রাইভ অদিতির বিয়ের কথা থেকে এখন এসব। এটা কি কোনোভাবে দুঃস্বপ্ন হতে পারে না? ধ্রুবর মন থেকে অদিতির বাবার করা অপমান কি অদিতি কোনোভাবে মুছে ফেলতে পারে না? ধ্রুব তখন হতাশ হয়ে সেভাবেই দাঁড়িয়ে আছে। ওর চোখ মুখ উত্তপ্ত। রাগে মাথার ভেতরটাও ফাটছে। সুমন তার দিকে তাকিয়ে বিশ্রী হেসে চলে গেল। ধ্রুব অদিতির দিকে তাকালো। অদিতির কান্না ভেজা চোখ ধ্রুবর ভেতরটা অবধি নাড়িয়ে ফেলল। ধ্রুব চোখ নামিয়ে ফেলল। ওর এতদিনের প্ল্যান, এতদিনের অভিনয় সব মুহূর্তেই জ্বলে গেল। অদিতি ওই বোধহয় আর ধ্রুবর পাওয়া হলো না। সেদিনই ধ্রুব নিজের ব্যাগপত্র নিয়ে ঢাকার দিকে রওনা দিল। শেষবারের জন্যেও অদিতির সঙ্গে দেখা করতে পারল না। অদিতির কান্না ভেজা মুখ দেখেই ফিরে যেতে হলো ওকে খালি হাতে। বাস চলছে নিজের গতিতে। লক্ষ্মীপুর টু ঢাকার বাস শারীরিকভাবে ভাঙাচোরা। লাইসেন্স বাতিল করা হয়েছে অনেক আগেই। কিন্তু তখন হুটহাট অন্য কোনো বাসের টিকিট না পেয়ে সেটাই কিনে উঠেছে ধ্রুব। 2টো সিটের টিকিট কিনেছে। ওর পাশের সিটটা সহ। রাগ ওর মাথার ভেতরটা আপাতত ধোপধপ করছে। কেউ পাশে বসলে তাকেও খুন করতেও দ্বিধা করবে না ধ্রুব, এমন ভয়াবহ রাগ জমে আছে মাথায়। ধ্রুব বাসে উঠে। বাসটা লক্ষ্মীপুরের গণ্ডি পেরোতেই ধ্রুবর ভেতর থেকে বড় এক দীর্ঘশ্বাস বেরুল। ধ্রুব জানালার বাইরে পথের দিকটাতে চেয়ে দেখতে দেখতে বিড়বিড় করল, ইউ মেইড ধ্রুব ইয়ামিনা বিগ লুজার, অদিতি। নাও। ইউ শুড সেলিব্রেট। রাইট। সেলিব্রেট বিকজ ধ্রুব এখন থেকে তোমার কেউ না। হি ইজ নো ওয়ান। জাস্ট আ লুজার। বাস অনেকটা পথ পেরোতেই ধ্রুবর ফোনে ইমনের কল এলো। তখন সকালের দিকে হুট করে কল কেটে দেওয়ায় ইমন বুঝতে পেরেছে গন্ডগোল তো কিছু একটা হয়েছেই। ইমনের কল পেয়ে ধ্রুবর মাথা সচল হলো। ও কল রিসিভ করে কানে ধরল।
ওপাশে ইমন কল ধরতেই চেঁচিয়ে উঠল, ওই কল ধরোস না কেন আমার গার্লফ্রেন্ড পেয়ে বন্ধুর লাগে গাদ্দারি করো। ধ্রুব ইমনের ওসব ফাজলামো কানে না তুলে উল্টো ইমনের উপরেই চেঁচিয়ে উঠল, আগে তুই আমারে আনসার দে। সুমনের কাছে আমার অদিতির পার্সোনাল ছবি কিভাবে গেল? ইমন খাচ্ছিল। ও খাওয়া থামিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে এই সুমনটা আবার কে? ধ্রুব পরিচয় দিল পুরোটা, সঙ্গে সেদিনের বিচারের কথাগুলো বলে আজকের সকালের পুরো ঘটনা শর্টকাটে বিবরণ দিল। সব বলা শেষে ধ্রুব এবার রাগজেদ নিয়ে বলে গেল, অদিতির গ্রামের একটা লোক আমাকে জানেও না ভালোভাবে। হি টার্নস আউট টু আ স্পাই। ওর কাছে আমার আর অদিতির। ধ্রুব থামল। রাগ মাথায় এতটা চড়ে আছে যে বাকি বলতেও পারছে না। ইমন ভ্রু কুঁচকালো, সন্দেহ নিয়ে বলল, তোর আর অদিতির? ধ্রুব হতাশ শ্বাস ফেলে চোখ উল্টে উত্তর দিল, আমাদের হাগ করার ছবি আছে ওর কাছে। এন্ড দিস বাস্টার্ড ছবিগুলো সোজা ব্লাস্ট করেছে অদিতিরই বাবার সামনে। পুরো প্ল্যান রুইন করে ফেলেছে, ব্লাডি। আমি ওকে খুন করে ফেলবো, ইমন। ট্রাস্ট মি। ইমন হুট করে অবাক হয়ে শটান দাঁড়িয়ে গেল, বলল, আর ছবিগুলো ওই পোলা পেল কিভাবে? ধ্রুব রেগে বাম হাতের আঙ্গুলে কপাল চুলকাতে চুলকাতে বলল, সেটা আমি কিভাবে জানবো? ওই সময় ওই রুমে আমি আর তুই ছিলাম। ইমন ধ্রুবর বলার ইঙ্গিত দ্রুতই ধরে ফেলল। ভ্রু উঁচু করে সঙ্গে সঙ্গে নিজের দিক পরিষ্কার করে বলল, ভাই কসম, আমি ছবি তুলিনি। আমার সামনে দুটো মানুষ লুতোপুতো করছে। এসব দেখতেই তো আমার শরম লাগে। ইমনের এই মুহূর্তে করা মজা ধ্রুবকে বিরক্ত করল। ধ্রুব চোখ মুখ কুঁচকে বলল, ফাজলামো কমা। লিসেন, আমি ঢাকা আসছি আজ। আই অ্যাম শিওর ছবিগুলো ওই ছেলেগুলোই লিক করেছে। তুই এখন ওদের কাছে যাবি। আমি অ্যাড্রেস মেসেজ করেছি। তোর কাজ হচ্ছে তুই খবর বের করবি ওই ব্লাডি রাস্কেলগুলোর মুখ থেকে। বাকিটা আমি এসে দেখে নেব। ইমন মাথা নেড়ে সায় দিল। তারপর হঠাৎ জিজ্ঞেস করল, আর অদিতি? ও ঠিক আছে? ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে বলল, হিয়া, শি ইজ সেফ। বাট আই অ্যাম ইন ডেঞ্জার। তুই যা বলেছি ওগুলো কর আগে। ইমন ধ্রুবর আতঙ্ক, ওর চিন্তা বুঝে এবার আর ফাজলামো না করে নরম গলায় বলল, ওকে ওকে, দেখছি আমি। তুই সাবধানে আয়। অদিতি বারবার ধ্রুবকে কল দিচ্ছে। বাসের মধ্যে ধ্রুব ওই কল কেটে দিচ্ছিল বারবার। রাগে ধ্রুব তখনও স্বাভাবিক হচ্ছে না। অদিতি শেষ পর্যায়ে দিশেহারা হয়ে মেসেজ করল, ধ্রুব, আল্লাহর ওয়াস্তে কলটা রিসিভ করুন, প্লিজ। ধ্রুব মেসেজ দেখল, তারপর মেসেজ বার থেকে সেটা সরিয়ে থম হয়ে বসে রইল। অদিতি আবার কল করল। কেটে দিল ধ্রুব। এই পর্যায়ে অদিতি মেসেজ করল, আই অ্যাম সরি। আমার বাবার অপমানের শাস্তি আমাকে কেন দিচ্ছেন, ধ্রুব? আমি আপনাকে বারবার সতর্ক করেছিলাম। করিনি আমি। ধ্রুব এবারের যাত্রায় ফোন হাতে মেসেজ সিন করল। অদিতি সিন করেছে দেখে সঙ্গে সঙ্গেই আবার কল করল ধ্রুবকে। ওপাশ থেকে ধ্রুব কল রিসিভ করে কোনো ভনিতা না করে স্রেফ বলল, কি বলবে বলো। অদিতি কান্না আটকে ব্যাকুল গলায় বলল, আপনি ঠিক আছেন তো, ধ্রুব? ধ্রুব নিজের রাগ সামলে উত্তর দিল, আই ম ফাইন। অদিতি আবারও বলল, সবকিছুর জন্যে আমি সরি, ধ্রুব। ধ্রুব এবার নিজের রাগ সংবরণ না করতে পেরে চেঁচিয়ে উঠল, অদিতি, হোয়াট সরি? তোমার বাবা আজ আমাকে অপমান করেছে, আম ফাইন উইথ দ্যাট। ট্রাস্ট মি। কিন্তু উনি তোমাকে কেন নোংরা বলে? কে দিয়েছে উনাকে সেই রাইট? হু। অদিতি বোঝানোর চেষ্টা করল, আব্বা জানতেন না ওটা আমি। ধ্রুব আবার চেঁচিয়ে উঠল, জানেন না তাহলে একটা মেয়েকে নিয়ে এমন কথা বলার অধিকারও উনার নেই। কিন্তু ওটা যদি তুমি নাও হতে, অন্য কোনো মেয়ে তো হতো। উনি কিভাবে এসব বলেন? আই ক্যান্ট বিলিভ। অদিতি থেমে গেল। ধ্রুব দাঁত খিচে বলে গেল, ইধয় নো আর। তোমার বাবা একজন আস্ত সেলফিশ মানুষ। উনি উনার সম্মান, গৌরবের কাছে অন্ধ হয়ে গেছেন, লিটারেলি। আর তুমি তোমার সেই বাবার জন্যে আমাকে সাফার করাচ্ছ। অদিতি এসব শুনে তবদা খেয়ে গেল। ও বলল, আবার সেলফিশ নন, পরিস্থিতি এমন। ধ্রুব এবার চূড়ান্ত বিস্মিত হয়ে বলল, ফর গড সশেক, তুমি এখনো তোমার বাবাকে ডিফেন্ড করে যাচ্ছ। ধ্রুব ভুল ভাবছিল। অদিতি সঙ্গে সঙ্গে বোঝার ভঙ্গিতে বলল, আমি কাউকেই ডিফেন্ড করছি না, ধ্রুব।
আপনি আমাকে ভুল ভাবছেন। ধ্রুব অদিতির এসব পক্ষ নিয়ে কথা বলাতে কথায় এবার বিরক্ত হতে শুরু করল। ধ্রুব নিজের রাগটুকু অদিতির সামনে প্রকাশ করতে চাইল না। ও স্রেফ চাপা গলায় বলল, অদিতি, ফোন রাখো। অদিতি অবাক। কিছু বলতে চাইল, আপনি? ধ্রুব এবারও চাপা গলায় নরম থাকার ভান করে বলল, আই সেই, ফোনটা কাটো। আমি তোমার এসব পক্ষ ধরে কথা বলা জাস্ট নিতে পারছি না। অদিতি হতভম্ব হয়ে শুনে গেল ধ্রুবর কথা। পর মুহূর্তে ওর চোখ টলমল করে উঠল। এমন আচরণ করলো তো ধ্রুব? ঠিক আছে। ও আস্তে করে কলটা কেটে দিল। কল কেটে ফোনটা রীতিমতো বিছানার উপরে ছুঁড়ে ফেলে দুহাতে মাথার চুল খামচে বিছানায় বসে গেল। ধ্রুব ওর সঙ্গে এমন করে কথাগুলো কেন বলল? এখানে ওর দোষ কোথায়? ধ্রুবকে অদিতি বারবার বারবার মানা করেছে। তারপরও কেন থাকলো ওর বাড়িতে? ও তো ধ্রুবকে কোনো আশা দেয়নি। অদিতির বারবার মনে পড়ছে ধ্রুবর সঙ্গে তোফাজ্জলের দেওয়া আচরণগুলো। দিলটা ছিঁড়ে যাচ্ছে সেসব মনে করে। কিন্তু কিন্তু এসবে ওর এত খারাপ লাগবে কেন? ওরা তো প্রেম করছে না। তবে কিসের অদিতির এত দায়বদ্ধতা? ও ধ্রুবকে নিজের জায়গা থেকে বারবার সতর্ক করেছে। তবুও সে থেকেছে, অপমান সহ্য করেছে। এখানে অদিতির দোষটা কি? আর তোফাজ্জলের এই রূপ তো অদিতি জানতই। এমনটা হবে সেটাও জানতো। ধ্রুবকে কি বলেনি ও সেসব? এখন ধ্রুব কিসের এত রাগ? এগ্রেসিভ আচরণ দেখাচ্ছে। অদিতি ভাবতে পারছে না আর। হঠাৎ নিজের ভাবনার এসব দ্বন্দ্বের মাঝে ওর দরজায় ডাক পড়ল, আই অদিতি, খেতে আয়। অদিতি থামল। চোখের পানি মুছতে মুছতে ভাঙা গলায় বলল, তোমরা খেয়ে নাও। আমি একটু ঘুমাবো। ফাহিমা আর ডাকাডাকি করলেন না। গত রাত মেয়েটা একটুও ঘুমায়নি। সারাক্ষণ কেমন অন্যমনস্ক হয়ে থেকেছে। বাড়িতে এতগুলো ঝামেলা হয়ে গেল। এখন একটু বিশ্রাম নেওয়া উচিত। তিনি চলে গেলেন। অদিতি বিছানার উপরে মাথা রেখে শুয়ে পড়ল। বালিশ ভিজে গেল তার চোখের জলে। দুপুর গড়িয়ে বিকেল হতেই অদিতির ফোনটা বেজে উঠল। ও দুহাতে চোখ মুছতে মুছতে উঠে বসল। ফোন হাতে নিয়ে দেখে তানিয়ার কল। এমন মুহূর্তে তানিয়ার ফোন পেয়ে অদিতির থামল কিছু সময়ের জন্যে। ও কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে তানিয়া অস্থির গলায় বলতে লাগলো, অদিতি, ধ্রুব ভাই অ্যাক্সিডেন্ট করেছে। আমরা এই মুহূর্তে উনাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। তুই কি আসবি? অ্যাক্সিডেন্ট? পুরো কথা শুনে থ হয়ে গেল অদিতি। সে ফোনটা আবার সামনে নিয়ে নাম্বার দেখল। কয়টা বাজে? 1 ঘন্টা হয়েছে ধ্রুবর সঙ্গে কথা হয়েছে। এই 1 ঘন্টার মধ্যে অ্যাক্সিডেন্ট? অদিতি হতভম্ব হয়ে বলল, তুমি মজা করছো নাকি? তানিয়া, আমি মজার মুডে নেই। আমার লাইফে এমনিতেই অনেক ঝামেলা চলছে। তানিয়া এবার অধৈর্য হয়ে বলল, তোকে আমি ছবি পাঠাচ্ছি। ভাইয়ার অবস্থা খারাপ। আই ডোন্ট নো কি হবে সামনে। তুই আয়, প্লিজ। অদিতি কেঁপে উঠল। চট করে কম্পিত হাতে ফোন কান থেকে নামিয়ে ছবি দেখল। ছবিতে ধ্রুবর পুরো মুখ রক্তে ভেসে যাচ্ছে। চোখ দুটি নিভু নিভু। কপাল ফেটে গেছে একপাশে। অদিতির বুক আচমকা ধক করে উঠল। ওর সম্পূর্ণ শরীর যেন ঠান্ডা হয়ে গেল। মুখে হাত চেপে উঠে দাঁড়িয়ে গেল। তানিয়া ততক্ষণে কল কেটে দিয়েছে। অদিতি দাঁড়িয়ে আছে। ওর তখনও স্থির হয়ে ছবি দেখছে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বিশ্বাস হচ্ছে না ছবিগুলো ধ্রুবর। ধ্রুব, আজ ধ্রুবর যদি কিছু হয়ে যায়, অদিতি জীবনেও নিজেকে ক্ষমা করতে পারবে না। সারা জীবন এই অপরাধবোধ বয়ে বেড়াতে হবে। আর তাছাড়া সে নিজেও মরে। এর পরেরটুকু আর ভাবে না অদিতি। তাড়াহুড়ো করে ফোন বিছানায় ফেলে ব্যাগ গোছাতে লাগলো। ব্যাগ গোছাতে গোছাতে ফাহিমাকে সজোরে ডাকতে লাগলেন। ফাহিমা ডাক শুনে দৌড়ে অদিতির রুমে এলেন। অদিতি তখন পুরো রুম এলোমেলো করে দৌড়ে দৌড়ে ব্যাগ গুছাচ্ছে। পাগলের মতো লাগছিল তাকে। ফাহিমা পুরো রুমে একবার চোখ বুলিয়ে অবাক হয়ে অদিতির দিকে তাকিয়ে বললেন, কই যাচ্ছিস তুই? অদিতি ব্যাগে এলোমেলোভাবে কাপড় ঢোকাতে ঢোকাতে অস্থির গলায় জবাব দিল, ঢাকায় যাচ্ছি। ফাহিমা অবাক হয়ে বললেন, আজ কেন? তোর না পরশু যাওয়ার কথা? অদিতি থামল। তবে কিছু না ভেবেই তৎক্ষণাৎ জবাব দিল, আমার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে। অবস্থা ভীষণ খারাপ। আমার যাওয়াটা দরকার। মা, আব্বা কোথায়? আব্বাকে বুঝিয়ে দিও। ফাহিমা বললেন, তোর বাপ তো বাজারে গেছে। আসবে রাতে।
কাল যা তাহলে। ফ্রেন্ডই তো শুধু। অদিতি এবার ধীরে পিছন ফিরে তাকালো ফাহিমার দিকে। টলমলে চোখে, ভাঙা গলায় বলল, এটুকু, ওর কিছু হলে আমি মমরে যাব, মা। আমার যাওয়াটা দরকার। ফাহিম ভ্রু কুঁচকালেন। অদিতির এমন পাগল পাগল অবস্থা দেখে সন্দেহ নিয়ে বললেন, ফ্রেন্ডটা কে শুনি? অদিতি থমকে গেল। কি উত্তর দিবে এখন? ফাহিমার প্রশ্নের জবাব যে ওর কাছে নেই। অদিতি কখনো চোখে চোখ রেখে মিথ্যা বলতে পারে না, তেমনই আজও পারেনি। ও দৃষ্টি লুকাতে লুকাতে জবাব দিল, আমার ক্লোজ ফ্রেন্ড। নাম, নাম জান্নাত। আসি, মা। আব্বাকে বুঝিয়ে দিও তুমি, প্লিজ। আমি পৌঁছে কল করব। ফাহিমা মেয়ের দিকে তখনও অবাক হয়ে চেয়ে রইলেন। অদিতি দরজা খুলে দৌড়ে বাড়ি থেকে বের হলো। ধ্রুবকে ডাক্তার চেক আপ করে দেখছিল। ধ্রুবর কপাল বেশি ফেটেছে, সেলাই লাগবে। আপাতত ধ্রুবর সেলাই চলছে। রুমের বাইরে ইমন ও ধ্রুবর 3 ইডিয়েটের দল অস্থিরভাবে পায়চারি করছিল। পাশেই তানিয়া বসে আছে। তাকে খবর দিয়েছে ইমন, যেন ওর মাধ্যমে অদিতিকে টেনে বাড়ি থেকে এখানে আনা যায়। অনেক হয়েছে এদের ঝগড়া বিবাদ। এবার যদি অদিতি ধ্রুবর অসুস্থতা দেখে একটু গোলে। পাষাণ মেয়ে, 4 আনা নেই গায়ে শক্তি, অথচ আস্ত এক ধ্রুবকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। সাহস কম না এই মেয়ের। ইমনের পাশে সৌরভ দাঁড়িয়ে আছে। তিনি হাসপাতাল আসছে পর থেকে ফোনে কথা বলছেন। এতক্ষণ হাসপাতালে বসে থেকে তার জরুরি কাজগুলো নষ্ট হচ্ছে, কিন্তু ছেলের জন্য সব কাজ ফেলে রেখে এখানে বসে আছেন। যতই ধ্রুব তাকে বাবা না মানুক, তিনি তো ছেলে মানেন। তাই তার পিতৃসত্তা তাকে ছুটে নিয়ে এসেছে হাসপাতালে। সৌরভের দিকে একপল চেয়ে ইমন ধীর পায়ে তানিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। তানিয়া দ্রুত সিনিয়রকে সম্মান দেখিয়ে উঠে দাঁড়ালো। তানিয়ার পাশে দাঁড়িয়ে ইমন নিচু গলায় জিজ্ঞেস করল, অদিতিকে কল দিয়েছিলে? তানিয়া সঙ্গে সঙ্গেই বলল, জি ভাইয়া, আসছে ও। ফোন করার 3 ঘন্টা পেরিয়ে গেছে। এতক্ষণে এসে পৌঁছে যাওয়ার কথা। ইমন ভ্রু কুঁচকে ঘড়ি দেখে নিয়ে বলল, এত সময় তো লাগার কথা। ইমনের কথা শেষ হওয়ার আগেই দেখা গেল অদিতি হাঁপাতে হাঁপাতে করিডোরের সামনে এসে দাঁড়িয়েছে। হাতে ছোটখাটো ব্যাগ, চুল এলোমেলো, কোনো রকমে গায়ে ওড়না টেনে বেরিয়ে পড়েছে বোঝাই যাচ্ছে। ইমন অদিতিকে দেখে খুশি হলেও মুহূর্তেই মুখটা গম্ভীর করে ফেলল। মেয়েটাকে ধ্রুব লাই দিয়েই এত সাহস বাড়িয়েছে। ইমন এত লাই দিবে না ধ্রুবর মতো। যত লাই দেবে, তত এই 4 আনার ছোটখাটো মেয়েটা তার বন্ধুর দিল ভেঙ্গেচুরে খান খান করে দিতে থাকবে। অদিতি ইমনদের দেখে থমকে গেল। নিজের অনুভূতি সামলে ধীর পায়ে ওদের সামনে এসে দাঁড়ালো। ইমন অদিতিকে দেখে ভ্রু বাঁকিয়ে বলল, তোমাদের না মানবিমান চলছে? তো এখানে কি? ধ্রুবকে দেখতে এসেছো? অদিতি মাথাটা নামিয়ে ফেলল। চূড়ান্ত অপরাধবোধ নিয়ে জবাব দিল, সে কেমন আছে এখন? কোন রুমে? অদিতির এত চিন্তা দেখেও ইমন রাগী গলায় বলল, ধ্রুবকে মেরে ফেললেই তো পারো। খামোকা বেচারাকে কষ্ট কেন দিচ্ছ? অদিতি তাকিয়ে রইল ইমনের দিকে। পরপর ব্যাকুল গলায় বলতে লাগলো, সব আমার জন্য হয়েছে ভাইয়া। আমার বাড়ি থেকে। ইমন অদিতিকে পুরো কথা বলতে না দিয়ে সৌরভের দিকে চেয়ে দ্রুত থামিয়ে দিল, ওকে ওকে, বুঝে গেছি। পাবলিকলি আর আমার বন্ধুর কষ্টের কথা আর বলো না, বোন। অদিতি থামল। ওর চোখ দুটো ফাঁকা। কান্না দমিয়ে রাখার দরুন গলা বারবার ওঠানামা করছে। হয়তো ইমনকে কিছু জিজ্ঞেস করতে চাইছে, কিন্তু বলতে পারছে না। ইমন সেটা বুঝে। অদিতিকে এ যাত্রায় আশ্বস্ত করে বলল, টন্টরি, তোমার হয়েও না হওয়া প্রেমিক ধ্রুব ঠিক হয়ে যাবে। সেলাই চলছে, বাকিটা আল্লাহ ভরসা। ডাক্তার রুম থেকে থেকে বের হতেই ইমন ওদিকে দৌড়ে গেল। অদিতি যাবে কি যাবে না ভাবছিল। ওপাশে সৌরভ দাঁড়িয়ে। তাই অদিতি সংকোচ দেখিয়ে দূর থেকে অসহায়ের মতো তাকিয়ে রইল ডাক্তারের দিকে। তানিয়া পাশ থেকে সেটা দেখল। অদিতি ধ্রুবর এই করুণ প্রেম কাহিনী তানিয়াকে আকৃষ্ট করল। অধীর পায়ে অদিতির পাশে এসে দাঁড়িয়ে ওর কাঁধে আলতো করে হাত রাখল। বলল, এখানে দাঁড়িয়ে না থেকে শুনে আয় যা। অদিতি দুহাতে চোখ মুছে ভাঙা গলায় বলল শুধু, আমার জায়গা এখানেই। তানিয়া অদিতির ভাঙা মন বুঝে ওর কাঁধে হাতটা চেপে ধরে। এখানে ভরসা পেয়ে এতদিনের জমিয়ে রাখা কান্নাগুলো যেন ছুটে বেরিয়ে আসতে চাইছে। অদিতি ফাঁকা ঢোক গিলে কান্না আটকে বলল, সব আমার জন্য হয়েছে তানিয়া। আমি তার এই অবস্থার জন্য দায়ী।
তার কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিন মাফ করতে পারবো না, কোনোদিন না। বলে চোখের জল মুছে ফেলল অদিতি। তানিয়া অদিতির সামনে এসে দাঁড়ালো। ওর কান্না ভেজা মলিন মুখ দেখে বড্ড মায়া হলো তার। ও অদিতির গোলগাল সরল মুখটা আগলে ধরে তার চোখের জল মুছে সান্ত্বনা দিয়ে বলল, ঠিক হয়ে যাবে সব। চিন্তা করিস না। একটা কথা, ধ্রুব ভাইকে নিয়ে তোর এত পুড়ছে কেন? তোর তো রিলেশনে নেই উনার সঙ্গে, রাইট? ফিরিয়ে দিয়েছিলি না ধ্রুব ভাইকে? অদিতি তাকিয়ে রইল তানিয়ার দিকে। এর কোনো জবাব যে ওর নিজের কাছেও নেই। তানিয়া সেই চাউনি রেখে হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ অদিতি, তুই নিজেও কষ্ট পাচ্ছিস, বেচারা ধ্রুব ভাইকেও কষ্ট দিচ্ছিস। কেন এসব করে যাচ্ছিস অদিতি? কিসের জন্যে? তুই এক পা এগোলে বাকিটা ভবিষ্যৎ আল্লাহ দেখবেন। কেন নিজেকে এভাবে আটকে রাখছিস? অদিতি সরে গেল। অস্থির গলায় বলল, তুমি জানো না আমার পরিস্থিতি। আমি এমন। তানিয়া ওকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি সব। সঙ্গে এও জানি তুই অযথা বিষয়টাকে জটিল করে তুলছিস। নিজের উপর ভরসা রাখো। এমন হাজারো জটিলতার মধ্যেও মানুষ প্রেম করে, বিয়ে করে। আপাতত নিজেকে একটা সুযোগ দে। প্রেম জীবনে বারবার আসে না অদিতি। আর ধ্রুব, তার ময় বেপরোয়া উগ্র একটা ছেলে শুধুমাত্র তোর জন্য নিজেকে এতটা বদলে ফেলেছে, এটার মানে তুই বুঝিস। অদিতি তানিয়ার থেকে চোখ সরিয়ে আলগোছে রুমের দিকে তাকালো, যেখানে ধ্রুব নিস্তেজ অবস্থায় শুয়ে আছে। তার মুখে লাগানো অক্সিজেন মাস্ক, হাত পা অব্দি নড়ছে না। কপালে ব্যান্ডেজ, যার উপরে রক্তের ছোপ ছোপ দাগ। অদিতি ওদিকে চেয়ে রইল নির্নিমেষ। তানিয়া অদিতির চাউনি লক্ষ্য করে নিজেও তাকালো ওদিকে। একসময় অদিতি বলে উঠল, আমি তার সাথে শুধুমাত্র টাইম পাস করতে চাই না তানিয়া। যদি কোনোদিন আমি তাকে কষ্ট দিই, বিয়ে করতে না পারি, সেদিন সেদিন কি হবে? আমার ভীষণ ভয় হচ্ছে। তার মন ভেঙে ফেললে আমার সারা জীবন অপরাধবোধ হবে। তানিয়া অদিতির মতো ওপাশে চেয়ে থাকতে থাকতে জবাব দিক, টাইম সব বলে দেবে। আর তুই এটা চিন্তা কর, যে তুই যেন তেন কাউকে ভালোবাসিস না। সে ধ্রুব, ধ্রুব ইয়ামিন। তোর জন্য সে সমস্ত পৃথিবী উল্টে ফেলতেও পারে। সম্ভব তার জন্য সেটা। অদিতি তাকিয়ে রইল অচেতন ধ্রুবর দিকে। ধ্রুবর ওই ফ্যাকাশে মুখটার অদিতি আজও বড় টানে। এই ছেলেটা প্রেমিক হিসেবে দুর্দান্ত হবে। আর অদিতি সবসময়ই মনে মনে ধ্রুবর মতোই কাউকে চাইতো, যে ওর জন্যে দুনিয়ার সবচেয়ে বাজি লড়তে পারে। একদম হঠাৎ করে মনের কোথাও যেন এগিয়ে যাওয়ার একটা আশা দেখতে পেল অদিতি। তারপর হঠাৎ করেই ওর মন থেকে সমস্ত ভয় উবে গেল। গ্রামের চাপা স্বভাবের অদিতি হুট করে সিদ্ধান্ত নিল, ওপাশে যে ছেলেটি রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে, তার হাতে হাত মিলিয়ে অনেকটা পথ চলবে সে। একটা সুযোগ দিবে নিজের জীবনকে, যা হয়ে যাওয়ার হোক। ধ্রুব নামক ওই ছেলেটাকে ফিরিয়ে দেওয়ার সমস্ত পথ অদিতি হারিয়ে ফেলছে, বরং ওকে আঁকড়ে ধরার পথ খুলে দিচ্ছে একের পর এক। অদিতি অস্থির হয়ে উঠল, ওই বখাটে উগ্র ধ্রুবর প্রেমিক সত্তা দেখার জন্যে। কবে সুস্থ হবে ধ্রুব ইয়ামিন? চলবে। গল্প, আমার প্রেমিক ধ্রুব। লেখনীতে অবন্তিকা তৃপ্তি। তৃতীয় পর্ব।